আজ 6 ডিসেম্বর 2025, 21শে অগ্রহায়ণ 1432 শনিবার। সুধীবৃন্দ, বাংলা একাডেমির উদ্যোগে ও নবপ্রাণ আন্দোলনের সহযোগিতায় আয়োজিত নদিয়ার ভাবুকতার ইতিহাসে ফকির লালন শাহ বিষয়ক সঙ্গীত ও তাত্ত্বিক পর্যালোচনা অনুষ্ঠানে একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আজকের অনুষ্ঠানটি দুইটি পর্বে বিভক্ত। প্রথমে উদ্বোধনী পর্ব এবং এর পরের পর্বে রয়েছে তাত্ত্বিক আলোচনা ও সঙ্গীত পরিবেশনা। প্রথমেই শুরু করছি উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানের মূল বক্তা কবি ও দার্শনিক জনাব ফরহাদ মজহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোস্তফা সরওয়ার ফারুকী। অনুষ্ঠানের সভাপ্রধান বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। সূচনা বক্তৃতা দেবেন বাংলা একাডেমির সচিব ডক্টর মোহাম্মদ সেলিম রেজা এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন চিত্র পরিচালক ও কবি মোহাম্মদ রোমেন। আমি এখন একাডেমির মহাপরিচালক ও সচিব মহোদয়কে অনুষ্ঠানের শ্রদ্ধেয় মূল বক্তা, প্রধান অতিথি এবং ধন্যবাদ জ্ঞাপককে সঙ্গে নিয়ে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য সবিনয় অনুরোধ করছি। প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোস্তফা সরওয়ার ফারুকী অনুষ্ঠানে এসে যোগ দেবেন। সম্মানিত সুধী, অনুষ্ঠানটি বাংলা একাডেমির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এখন সূচনা বক্তৃতা দেবেন একাডেমির সচিব ডক্টর মোহাম্মদ সেলিম রেজা। বিষয়ক সঙ্গীত ও তাত্ত্বিক পর্যালোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপ্রধান, বাংলা একাডেমির সুযোগ্য মহাপরিচালক, প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক মোহাম্মদ আজম, প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী কিছুক্ষণের মধ্যেই যোগদান করবেন। মূল বক্তা ও কবি ও দার্শনিক ফরহাদ মজহার। ধন্যবাদ জ্ঞাপন করবেন কবি ও চিত্র পরিচালক মোহাম্মদ রোমেন। নবপ্রাণ আন্দোলনের শিল্পীবৃন্দ ও উপস্থিত লালন প্রেমী সুধীজন, সবাই আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করুন। উপস্থিত সুধীবৃন্দ, নদিয়া শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয়, এটি বাংলার আধ্যাত্মিক সাংস্কৃতিক চেতনাবোধের এক গুরুত্বপূর্ণ পদপীঠ। এই অঞ্চলের ভাবধারা বহন করে বৈষ্ণব পদাবলী, সহজিয়া তত্ত্ব, সুফি বাউল দর্শনের বহুস্বরী মানবতাবাদী বার্তা। ফকির লালন শাহ, যিনি সাম্প্রদায়িক বিভাজন অতিক্রম করে মানুষের ভিতরের মানুষকে খোঁজার কথা বলেছেন, তার ভাবনা আজকের পৃথিবীতেও সমানভাবে প্রাসঙ্গিক। লালনের দর্শন কোনো বিচ্ছিন্ন সাধনার ফল নয়, এটি উপমহাদেশের বৈচিত্র্যময় দার্শনিক, সামাজিক ও রাজনৈতিক জাগরণের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তার গানের ভাষায় যে মানবিকতা, যে মুক্ত চিন্তা, যে অধিকারবোধ, তা বহু ভাবধারার সম্মিলন, বহু ধারার প্রভাবের সফল পরিণতি। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আজকের আলোচনায় আমরা বহুমাত্রিক লালনকে অনেকটাই বুঝতে সক্ষম হব। নদিয়ার আধ্যাত্মিক ইতিহাসে লালনের অবস্থান, সুফি বাউল তত্ত্বের সঙ্গে অন্যান্য উপমহাদেশীয় দার্শনিক প্রবণতার সমান্তরালতা এবং সবচেয়ে বড় কথা, লালনের দর্শন কীভাবে আমাদের সমকালীন সমাজে মানবিক সাম্য, সহাবস্থান এবং মুক্ত চিন্তার আলো ছড়িয়ে দিতে পারে, সেটা অনেকটাই অনুধাবন করতে পারব আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। সুধীজন, বাংলা একাডেমি সবসময় চায় গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে, পাঠ ও গবেষণার জন্য নতুন নতুন দরজা খুলতে। আজকের এই আলোচনা সেই ধারারই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি বিশ্বাস করি আজকের সারগর্ভ আলোচনা ও বিভিন্ন আঙ্গিকের গানের মধ্য দিয়ে নদিয়ার ভাবুকতা, ফকির লালন শাহের দর্শন এবং উপমহাদেশীয় দার্শনিক ধারার পারস্পরিক যে প্রভাব,
তার একটি স্পষ্ট রূপরেখা উঠে আসবে এবং এই চিন্তা বিনিময় লালন চর্চার গবেষণাকে করবে আরও সমৃদ্ধ এবং আমাদের সাংস্কৃতিক দার্শনিক ঐতিহ্যকেও দেখাবে উপলব্ধির নতুন পথ। আজকের এই চমৎকার আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। আপনার সকলে আমার পক্ষ থেকে সালাম জানাবেন, শুভেচ্ছা জানাবেন এবং আমাদের কথা শুনতে এসেছেন তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। এবং আমি বিশেষভাবে শুরুতে ধন্যবাদ জানাতে চাইছি আমাদের বাংলা একাডেমির মহাপরিচালক যিনি আছেন, আমার বন্ধু পর্যায়ের সঙ্গে তিনি হাজির আছেন এখানে, এবং আশা করব আমাদের উপদেষ্টা সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি আমাদের জন্য হাজির হবে। আজকের এই অনুষ্ঠানটা একটা বড় উদ্দেশ্য হল যে আমরা কখনোই ফকির লালন সাহেবকে দর্শনের জায়গা থেকে বিচার করি না। আমরা গান শুনে খুব ভালো লেগেছে, আমরা পছন্দ করি তাই না, কিন্তু আমরা কখনো এই প্রশ্ন তুলি না যে বাংলার যে একটা শক্তিশালী দর্শনের ধারা আছে, এটার প্রতি আমরা কখনো কোনো মনোযোগ দিইনি। দেখুন, এই যে আমি দর্শন কথাটা বললাম, এর মধ্যে কিন্তু একটা মজার জিনিস আছে। কারণ বাংলায় কিন্তু আমরা দর্শন বলি না। দর্শন শব্দটা এসে সংস্কৃত শব্দ থেকে, এবং তার যে মূল যে দার্শনিক তাৎপর্য সেটা হলো সত্য দেখা। সত্য দেখানো যায়, সত্য প্রমাণ করা যায় এবং সত্য দেখা যায়। কেমন? এটা হচ্ছে এই দর্শন কথার একটা মূল ধারণা। আর যদি আপনি তুলনা করেন গ্রিক ফিলোসফি বা যেখান থেকে পাশ্চাত্য ফিলোসফি শব্দটা বলে উঠেছে, সেখানে কিন্তু এইভাবেই কিন্তু দর্শনের শুরু হয়। শুরুতে সেটা ছিল কি, যেটা প্রথম শব্দটা ফেলো, যেটাকে বলি ফাইলো, যেটা হচ্ছে কি, এটা আমরা প্রেম বোধ করা, আকর্ষণ বোধ করা। কি জন্য? সফিয়া, জ্ঞানের জন্য। কি? ভালোবাসা। ফলে ফিলোসফি মানে জ্ঞানের জন্য ভালোবাসা, আর দর্শন মানে সত্য প্রদর্শন করা, সত্য প্রমাণ করা। অথবা সত্য, যদি আমি পুরনো বেদের যুগে আমরা যাই বা উপনিষদের সে সত্য 10টা বলি, সেখানে সত্য দর্শনটা একই সঙ্গে কি, একই সঙ্গে তার উপলব্ধিরও একটা ব্যাপার ছিল। যে সত্যটা তুমি দেখছি, কিন্তু এটা ইন্দ্রিয়গত, এটা ইন্দ্রিয়ের অধীন, উপলব্ধির বিষয়, শুধু বুদ্ধির বিষয় না। এবং এই ছোট্ট শব্দ দিয়ে বিচার করি আমরা বিরাট একটা পার্থক্য দর্শন এবং ফিলোসফির মধ্যে পেয়ে গেছে। আমি আর গভীরে যাবো না, কারণ আজকে সময় অনেক কম, আমাদের সময় থাকলে আমরা অনেক আলোচনা করতে পারতাম। এখন আপনি আসেন ভাব কথাটার মধ্যে। আমরা কেন ভাব কথাটা বলছি? বাংলায় কিন্তু দর্শন সে অর্থে শব্দটা কখনো সেভাবে কখনো ব্যবহৃত হয়নি যে দর্শন শুধু পাশ্চাত্য হয়। দর্শন শুধু পাশ্চাত্য হয় যেহেতু আমরা কলোনিয়ালিজমের ভেতর থেকে গড়ে উঠেছি এবং আমরা উপনিবেশের গোলাম। আপনারা ব্যক্তিগতভাবে নেবেন না, আমরা আসলে চিন্তার দিক থেকে কিন্তু এখন কিন্তু গোলামের মধ্যে আছি। ফলে আমাদের নিজস্ব যে সম্পদ, আমাদের যে ভাষার যে তাৎপর্য, ভাষা যে ইঙ্গিতগুলো দেয়, ভাষার যে দীর্ঘ ইতিহাসকে ধারণ করে, এই ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই। ফলে ভাব কথাটা ব্যবহার হতো যেভাবে গড়ে উঠেছে, তার একটা দীর্ঘ ইতিহাস আছে। তো আমি আজকেও অত দীর্ঘ ইতিহাসে না গেলে অন্তত কিছু কিছু জিনিস আপনাকে প্রাথমিক যে বক্তব্যে এবং প্রাথমিক আলোচনায় আপনাদেরকে ধরে যাওয়ার চেষ্টা করব, এবং আশা করবো যে আপনারা ধরতে বুঝতে পারবেন যে কেন আমরা এই অনুষ্ঠানটা করবার জন্য বিশেষভাবে আগ্রহী ছিলাম। তো শব্দ হলো ভূ থেকে ভাব। ভূ মানে হওয়া, হয়ে ওঠানো, সেখান থেকে যে ভাব। ভাব মানে বর্তমান থাকা। আপনি কি করে বর্তমান আছেন? আমরা বলি না বাংলা ভাষায়, খেয়াল করেন যে প্রশ্নটা করি, বলে আপনি কেমন আছেন, আপনি কিভাবে আছেন, আপনি কিভাবে চলছে, কিভাবে চলছে। এই যে শব্দ ব্যবহারের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদিকে পাশ্চাত্যের সঙ্গে, অন্যদিকে দর্শন বলতে যে প্রাচীন যে কি বলি সংস্কৃত শাস্ত্রে বা বেদান্তে বা উপনিষদে যেই অর্থ ছিল, সেখান থেকে ইতিমধ্যেই একটা ভিন্ন একটা তাৎপর্য এখান থেকে এসেছে। ভূ মানে বর্তমান হওয়া, ভূ মানে হাজির থাকা, ভাব মানে হাজির থাকা। আপনি কি হাজির? আপনি কি স্বপ্নান?
আপনি কি করে হাজির আছেন আপনি কি জানেন? আপনি কি আসলে সচেতন? তাহলে ভাব কথাটা মানে হলে কিভাবে আছো তুমি, এর যে মানেটা তাৎপর্য আমাদের সাধারণ ভাষায়, তাকে যদি আমি দার্শনিক পর্যন্তের ভিতরে নিয়ে আসি তাহলে বুঝে নদিয়া কেন কথাটা দর্শন বলি না, নদিয়াটি কেন কথাটা আমরা ফিলোসফি বলি না, আমরা বলছি ভাব, হয়ে ওঠা। আপনি কি করে হয়ে উঠবেন? এই হয়ে ওঠার যে সাধনা, এই হয়ে ওঠার যে সাধনাটা, এটাই কিন্তু নদিয়ার ভাব। তাই ছোট্ট যদি এই জায়গাতে আমি আলোচনা করি, তাতে কিন্তু আমি বুঝতে পারছেন যেন আমরা একটা বিরাট একটা জগতের মধ্যে প্রবেশ করছি। আজকে যেহেতু আমরা কিছুটা সময় নষ্ট করেছি বা যেগুলো মানে আমরা শুরু করতে পারিনি, ফলে আমার একটা দুটো লেখা আছে, আপনার আরো দীর্ঘ আলোচনা পাবেন পরবর্তীতে, আমি আপনার শেয়ার করবো। একটা আমার আলোচনা হচ্ছে যে নদিয়ার ভাব নিয়ে কেমন, সেটা এই পত্রিকাটি আছে, যেটা আপনার সাপ্তাহিক চিন্তা, আপনি একটা পাবেন। আরেকটি আমি বাংলা একাডেমির জন্য ইতিমধ্যেই একটা ছোট্ট লেখা জমা দিয়েছি, সেটাতে বাংলার ভাবুকতার 3টা মুহূর্ত। যদি আমি একটা ইতিহাস লিখতে চাই, বাংলার যে এই ভাবের যে ইতিহাস, এই ইতিহাস যদি লিখতে যাই, তাহলে আমি 3টা মুহূর্তে তাকে আমরা চিহ্নিত করতে পারি। এটা সুবিধা যে তেমন ভাবের ইতিহাস লিখতে হলে তো আপনাকে একটা ঐতিহাসিক পদ্ধতি আপনার লাগবে। তাতে আমি যেমন ধরুন আজকে যদি আপনার হেগেলের দর্শনের ইতিহাস লেখার পদ্ধতি পড়তেন বা লেকচার সঙ্গে হিস্ট্রি অফ ফিলোসফি পড়তেন, তাই সেও কিন্তু এই কতগুলো মুহূর্তকে ভাগ করেছে, কেমন করে আমাদের বিভিন্ন চিন্তা বিভিন্ন মুহূর্তে বিভিন্ন সময়ে আনফোল্ড করেছে, হাজির হয়েছে, হ্যাঁ, চিন্তার নিজস্ব বিবর্তনের মধ্য দিয়ে। ঠিক তেমনি যদি আমরা আমাদের নিজস্ব ভাবের ইতিহাস লিখতে বসি, তাহলে কি করে আমরা লিখবো, কি করে সেটা লেখা শুরু হতে পারে, তারই একটা সম্ভাব্য একটা প্রস্তাবনা আমরা বাংলা একাডেমির কাছে হাজির করবার জন্য আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করছি। আমরা কীভাবে শুরু করতে পারি, কারণ এই নিয়ে কোনো গবেষণা হয় না। এবং ইতিমধ্যে আমাদের অত্যন্ত শ্রদ্ধ মাননীয় উপদেষ্টা বা আমার বন্ধু পারুকি, আমাদের সকলের বন্ধু, অত্যন্ত অন্তরঙ্গ বন্ধু, এবং তিনি অনেক বড় বড় কাজ ইতিমধ্যে করেছেন। আমি তার জন্য অত্যন্ত গর্ববোধ করছি এবং তাকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি যেন কথাগুলো আমরা শুনতে পারি, কারণ আমরা সাংস্কৃতিক প্রশ্নটাকেও যেন আমরা আরো গভীরতর জায়গায় দিতে পারি। একটু খেয়াল করেন, আমরা কিন্তু আজকে এই যে ফকির লালনকে জাতীয় পর্যায়ে আমরা উদযাপন করতে পেরেছি, ব্যাপারটা খুব ছোটখাটো কথা নয়। আমরা যত ছোটখাটো ভেবেছেন, বা ওখানে কয়েক লক্ষ লক্ষ লোক গেছে, আর আমরা এলিটরা যারা মধ্যবিত্ত শ্রেণী, আমরা এখানে 10-15 জন বসেছি, দেখেন পার্থক্যটা বিরাট। একই অনুষ্ঠান যদি আমি অন্যত্র করতাম, অন্য কোথাও সাধারণ মানুষের সঙ্গে করতাম, আমরা কিন্তু ইতিমধ্যে কয়েক হাজার মানুষ হাজির হয়ে যেত এই সহজ কথাগুলো শোনার জন্য। তাহলে বাংলার ভাবের যে ইতিহাসের যে বিবর্তনটা ঘটেছে, তাকে চিহ্নিত করা এবং তাকে চিহ্নিত করে তাকে একাডেমিক পর্যায়ে, বিদ্যায়তনিক পর্যায়ে হাজির করে একটা বিশাল কর্তব্য আমাদের সামনে হাজির হয়েছে। এটা কিন্তু আজকে বাংলা একাডেমিতে আমাদের অনুষ্ঠানটা করবার একটা প্রধান উদ্দেশ্য। সেদিক থেকে আমার দিক থেকে যে প্রস্তাবনা, আমরা যারা আরো আমার চেয়ে ভালো একাডেমিক দর্শন পড়বেন বা দর্শন ইতিহাস ভালো বুঝবেন, তারা নিঃসন্দেহে আশা করবো যেটা বাংলা একাডেমি একই সঙ্গে, যেহেতু আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় আমাদের বন্ধু এবং আমাদের বর্তমান সরকার উপদেষ্টা হাজির রয়েছেন, আমরা মনে করি এই দিকটার প্রতি একটা পূর্ণ মনোযোগ দেওয়াটা জরুরি হয়ে পড়েছে, যে কি করে বাংলার ভাবের জগৎটা একটা বিবর্তন ঘটেছে এবং কি করে তার রূপান্তর ঘটেছে। তাই মোটা তাকে, যেহেতু আমি ইতিমধ্যে একটা লিখিত একটা রূপ দিয়েছি, আশা করি যে আপনার সকলে একটা কপি বাংলা একাডেমি পাবেন, অথবা যদি না পেয়ে থাকেন অতি দ্রুতই আপনারা পাবেন। এবং এর সঙ্গে আমি আরো অনেকগুলো লেখা লিখেছি, আশা করি যে দ্রুত আপনারা পাবেন। আমার গানের যখন আমরা অনুষ্ঠান হবে তখন আমি দেখাবো। তো সেখানে এই মুহূর্তগুলো কি, যেমন এই মুহূর্তগুলো যদি আমি ধরতে চাই, তাহলে প্রথম যে মুহূর্তটাকে আমরা শনাক্ত করতে পারি, এটাকে বলে তন্ত্র। তখন এখন তন্ত্র শুনলে আপনারা সঙ্গে সঙ্গে একটা একজন অদ্ভুত একটা রিয়াকশন হবে, ভাববেন যে আরে বাপরে বাপ, আমরা যে কি বলে এই ইন্টারনেটে বা সাধারণত তন্ত্র বলতে যে একটা বিকারগ্রস্ত একটা সংস্কৃতির কথা শুনি, কেমন তন্ত্র বুঝি এরকম তন্ত্রের একটা শক্তিশালী দার্শনিক। তন্ত্রের যে মূল যে বক্তব্য, সেটা হচ্ছে দেহ সত্য। এর সঙ্গে পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি, বিরাট পার্থক্য। দেকার্তে বলতেছেন যে সত্য আমি কি করে জানবো, সত্য সম্পর্কে আমি নিশ্চিত কি করে হবে। তিনি কিন্তু দেহকে অস্বীকার করলেন। আপনি শুধু তুলনা করেন, আমি ধরে দিচ্ছি আমাদের দেকার্তে পাশ্চাত্যে কিন্তু দেহ নাই। আমরা আমার কথা শুনে কিন্তু অবাক হবেন, পাশ্চাত্যে কিন্তু কোনো দেহ নেই। পাশ্চাত্যের চিন্তার জগতের দেহ অনুপস্থিত। এটা দেকার্তে থেকে শুরু হয়েছে, তারও আগে থেকে শুরু হয়েছে, কিন্তু দেকার্তে থেকে যে ছেদটা ঘটেছে, সেখানে দেহকে বাদ দেওয়া হয়েছে। আমি ধরিয়ে দিচ্ছি,
কেমন? দেখার্ত বলছেন যে কি আপনি নিশ্চিত জ্ঞান কি করে যাবেন, তাহলে তিনি সমস্ত জগৎকে বাদ দিলেন, ইলুশনকে বাদ দিলেন, বিভ্রান্তিকে বাদ দিলেন, সব কিছুকে বাদ দিলেন, এমনকি তিনি দেহকেও বাদ দিলেন। উনি কাকে ধরলেন নিশ্চিত জ্ঞানের একমাত্র ভিত্তি? চিন্তা করি, চিন্তা করি। অতএব চিন্তাটা যেহেতু আমি উপলব্ধি করছি, অতএব এটাই সত্য। আপনার যদি এতটুকু বুঝে থাকেন, এত যদি ছোট্ট করে যে কথাগুলো বলেছেন বুঝেন, তাহলে আপনি দেখবেন যে তন্ত্র সম্পূর্ণ ভিন্ন কথা বলে। কেন বলে ভিন্ন কথা? বলেছে এই যে আপনি যখন বিরাজ করেন, বর্তমান থাকে, আপনার চিন্তা কি আপনার শরীর থেকে আলাদা হাওয়ায় ভাসে? যেটা ভাবে এই যেখানে আমি দার্শনিক জিজ্ঞাসার মধ্যে ঢুকে বললাম যে আপনার চিন্তাটা কি হাওয়ায় ভাসছে নাকি আপনার দেহের মধ্যে চিন্তাটা থাকে? আপনার দেহের মধ্যে চিন্তা থাকে, দেহের বাইরে কোনো চিন্তা থাকে না। দেহের বাইরে যখন চিন্তা বেরিয়ে যায় তখন আপনি লাশ হয়ে যান। আপনি তখন আর আমি নয়, আপনি নিজেকে আর আমি বলতে পারেন না। আপনি আর তখন সচেতনা থাকে না, চেতনা আপনার থাকে। এই যে চেতনাহীন যে বস্তু পড়ে থাকে, এটা তো আপনি নন, এটা তো আপনি আমি বলেন না। কেমন? তার তন্ত্র বলছে যে ফলে আমি একমাত্র হাজির থাকতে পারে দেহে। ফলে এই যে আপনারা কথা কথা দেহকে ঘৃণা করেন, দেহকে ঘৃণা করতে শিখেছেন, কেমন? আমরা দেহাত্মবাদ, যেমন লালন সম্পর্কে কথা না, দেহাত্মবাদ মানে খুব মহানিন্দার বিষয়, খুব খারাপ বিষয়। এটা কোথা থেকে সে জানেন? আপনারা শুনে অবাক হবেন। এই যে দেহের প্রতি বিদ্বেষটা কিন্তু খ্রিস্টানিটি, দেহ থেকে পাপের জন্ম। কেমন? যেহেতু হাওয়া গন্ধম খেয়েছিলেন, ওই যে খ্রিস্টান যে গল্প, সেখান থেকে দেহের যে কামনা বাসনা, তার যে বিভিন্ন বৃত্তি, এটাকে কিন্তু পাপ হিসেবে দেখাটা একান্তই খ্রিস্টীয় সংস্কৃতি। তাহলে আপনারা যারা দেহকে ঘৃণা করেন, দেহ বিদ্বেষ, আপনারা কিন্তু আসলে দর্শনের দিক থেকে আপনারা সকলে কিন্তু খ্রিস্টান, সকলে কিন্তু খ্রিস্টান। কারণ এটা ইসলামও নাই, ইসলাম কিন্তু দেহের প্রতি বিদ্বেষ এরকম নাই। খ্রিস্টান এরকম গল্প নেই, একই গল্প নেই। আমরা একই সেমিটিক গল্প, একই সেমিটিক পুরাণ আমরা অবশ্যই খ্রিস্টানিটির সঙ্গে এবং জুদাইজমের সঙ্গে আমরা শেয়ার করি, কিন্তু এটা কিন্তু আমাদের এই ইসলাম ধর্মটা নেই। আর অবশ্যই এটা বাংলার যে ভাবুকতার জগতে দেহ মানে একটা অপবিত্র ব্যাপার। দেহের আলোচনা মাত্র যে সমস্ত কিছু অপবিত্র, যা কিছু তন্ত্র নিয়ে আপনি আলোচনা দেবেন, সবই একটা অত্যন্ত ঘুষঘুষ ফিসফিট গুজ্জ গোপন ব্যাপার। একদিন এটা আলোচনা করা যাবে না। একদিন আমরা প্রতিদিন বাহ্যক্রিয়া করি না, আমাদের কোনো যৌন জীবন নাই, আমাদের অন্য কোনো বৃত্তি নাই, আমাদের অন্য কোনো আকুতি নাই, আমাদের অন্য কোনো আমাদের কি কামনা ভালোবাসা নেই। এই যে দেহ সম্পর্কে নীতিবাচক, এটা যদি আপনি মনে রাখেন তাহলে বুঝবেন তন্ত্র হলো বাংলার বস্তুবাদী দর্শনের প্রথম ধারা। কারণ আমরা দেহধারী এবং দেহধারী হয়েই আমরা বর্তমান থাকি, এবং দেহধারী হয়ে বর্তমান থাকাটাই হচ্ছে সত্যিকার অর্থে বৈষয়িকতার মধ্যে, ইহলৌকিকতার মধ্যে বাস করা। দেখতে পেয়েছেন? আমি কিন্তু পাশ্চাত্য থেকে একবার কিন্তু বস্তুবাদ শব্দটা ব্যবহার করি নাই। আমি পাশ্চাত্যের বস্তুবাদ ভাববাদের তত্ত্বে আমি ঢুকি নাই, ওটা পাশ্চাত্যের তত্ত্ব। কেন? যেহেতু এঙ্গেলস আমাদের শিখিয়েছেন বস্তু থেকে কি হয়, চেতনা হয়, বস্তু একদিন জটিল হয়ে যায়, তারপরে চেতনা হয়, এটা হচ্ছে তাদের গল্প। এবং সেটা সঠিক দর্শনের দিক থেকে সঠিক কিনা এটাও তর্কের বিষয়। আজকাল এটা কেউ এটা মানে না, যে কারণে এই যে তথাকথিত মার্ক্সবাদ, পুরনো মার্ক্সবাদ ভেঙে পড়েছে সারা পৃথিবীতে। ভেঙে পড়েছে কেন? তার দার্শনিক ভিত্তিটা অত্যন্ত দুর্বল। তার দার্শনিক ভিত্তি যেখানে যে চেতনা কি, চেতনা বস্তু থেকে তৈরি হয়। বস্তুকে আপনি যখন ইহ জগৎকে যখন কল্পনা করছেন, তখন ইহ জগৎকে যখন আপনি কল্পনা করছেন, তখন আপনি চেতনাকে আলাদা করে কল্পনা করছেন যে বস্তুর চেতনা বর্জিত। অতএব আপনাকে কি করতে, যেহেতু আপনি শুরুই করেছেন চেতনাকে বাদ দিয়ে, আপনি কি করেছেন একটা পর্যায়ে গিয়ে আবার চেতনা, গোপনের চেতনাটা ঢুকে গেছে। কি? যে বস্তু জটিল হলে একটা পর্যায়ে সেখান থেকে চেতনার উৎপত্তি ঘটে। ফলে দর্শন ক্ষেত্রে বহু দীর্ঘকাল ধরে এটা সমাধান করেছে। এই চিন্তার সবচেয়ে বড় সমালোচক, আপনি শুনলে অবাক হবেন, তিনি ছিলেন কার্ল মার্কস। মার্কস প্রথম এই যে ভালগার বস্তুবাদের সমালোচনা করেছেন তার ফয়ারবাগ সংক্রান্ত থেকে, খুব কঠোরভাবে সমাধান করেছে।
এটাকে তিনি বলছেন ইতরোচিত বস্তুবাদ, যারা এই যে আপনার চৈতন্য এবং বস্তুকে আলাদা করে ভাগ করে, ভাব এবং বস্তু এইভাবে শুরু করে। তার স্বভাবত যদি তারা ভাগ করে, পরে একটা পর্যায়ে গিয়ে তারা কি করতে হয়, বাধ্য হয় বস্তুর মধ্যে আমরা চেতনাকে ঢুকে দিতে হয়, বাধ্য হয়। এটা দর্শনের গোড়ার মুশকিল, পাশ্চাত্য দর্শনের যে ভিত্তিরে তার গোড়ায় কিন্তু এই মুশকিলটা রয়ে গেছে। যদি আমি এখানে দিকে তাকাই বা আমাদের বাংলা ভাবের দিকে তাকাই, তারা কখনোই মনে করে না যে চৈতন্য শরীর থেকে বাইরে আলাদা কিছু। চেতনা শরীরের মধ্যে বাস করে, আপনার আমি আপনার মধ্যে বাস করে, আপনার আমি তো আপনার বাইরে নেই। তাহলে তাদের কি ছিল, দর্শনের মূল লক্ষ্য কি ছিল, যে এই যে আমি বললাম, ফারাদ বাজার এখন আমি বললাম, আমি 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 এই আমিটা কি, এ কেন কথা বল, এই কথা বলা তার সত্যি সে কোথা থেকে পায়, তার সঙ্গে আর অন্যান্য যে আমি তার কি সম্পর্ক, আর তার বাইরে যেটাকে আমি জগৎ আকারে দেখছি, বিশ্ব জগৎ আকারে আমার বাইরে দেখছি, তার সঙ্গে তার কি সম্বন্ধ। আমি যে চোখে দেখছি বাইরের জগৎ, কিন্তু এই জগতের সঙ্গে আমার সম্বন্ধ। আমি যে আপনাদেরকে এখন প্রশ্ন করি যে এই জগতের সঙ্গে আপনাদের সম্বন্ধ কি, আপনি কখনো ভেবেছেন আপনার সম্বন্ধ কি? আপনার অধিকাংশই বলতে পারছেন, কারণ আমরা তো বস্তুবাদী না। জানেন, আপনার নিশ্চয়ই আপনার জগতের সঙ্গে প্রথম যে সচেতন সম্পর্ক আপনার, এই সচেতন সম্পর্কটা হলো যখন আপনি খান, আপনি এটাকে আমি বলেন, জগৎ দেখছেন, আমি জগৎ দেখছি, এই একটা আমি। আর যদি আপনি যখন সেবা নিচ্ছেন, খাচ্ছেন, তখন কি করছেন, আপনি কিন্তু ওই আমিকে আরেক আমি খাওয়াচ্ছেন, শরীরটা যত্ন করছেন। তাহলে তন্ত্র যে মূল যে তার যে প্রস্তাবনা, সেটা হলো যে দেহের যত্ন, দেহের যে সম্ভাবনা, এই প্রকৃতি জগতের যে সম্ভাবনা, এই প্রকৃতির সম্ভাবনাকে আরো অন্বেষণ করা, এবং এই সম্ভাবনার সঙ্গে আমাদের আত্মার বা আমাদের আমি বা আমাদের চেতনার যে যোগটা আছে, যে সম্বন্ধটা আছে, এই সম্বন্ধকে নতুন করে বিচার করা। তো আমি সময় নেব না, যেহেতু তবু আমি খুব দ্রুত বেগে পড়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা আশা করি যে লেখাটা পড়ালেখা, কিন্তু আমি সবটা করব না। তার প্রথম হলো তন্ত্র, এটা মনে রাখবে, তন্ত্র মানে হলো যেখানে আমরা মনে করি যে দেহের মধ্যে আমার বর্তমান থাকে, দেহের বাইরে আমি বলে কিছু নাই। এটা হলো আমাদের প্রথম বস্তুবাদী শিক্ষা। তাহলে নদিয়া কিন্তু এখান থেকে শুরু হয়, যে দেহের মধ্যে আমি বাস করি এবং দেহের বাইরে আমি বলে কিছু নেই, দেহের বাইরে চেতনা বলে কিছু নেই। আমি দেহ নিয়ে জগৎ দেখি, আমি দেহ নিয়ে জগৎকে উপভোগ করি, আমি দেহ দ্বারাই আনন্দ পাই, দেহ দ্বারাই আমি সমস্ত অনুভূতি, আমার বৃত্তি সমস্ত কিছু বিকাশ করে, দেহ দ্বারাই আমার বুদ্ধি, দেহ দ্বারাই আমি কি করি, আমার বুদ্ধির বিচার করি, জ্ঞানের বিচার করি, প্রজ্ঞা অর্জন করি, দেহ দ্বারা করি। ফলে দেহের সত্য অস্বীকার করা মানে হলো কি, আপনি মূলত একটা ব্যাকরণের মতো, মানে এটা এমনই সত্য যে এটাকে প্রশ্ন করা যায় না। ডেকার্টের মতো নতুন করে প্রশ্ন করা দরকার পড়ে যে নিশ্চিত জ্ঞান কি করে আসে। তখন পাশ্চাত্য কিন্তু নিশ্চয় জ্ঞানের দিকে গেছে। এখন নিশ্চয় জ্ঞানের দিকে যাওয়ার কথা যদি বিজ্ঞান গড়ে উঠেছে, এই বিজ্ঞানটাকে সারা পৃথিবীতে ধ্বংস করছে। এখানে এইরকম বিজ্ঞান গড়ে ওঠেনি যে দেহের বাইরে জগৎ বিরাজ করে, এই চিন্তা নাই তার। মানে জগৎকে যদি আমি ধ্বংস করি, বোমা মেরে, বিষ ব্যবহার করে, প্রকৃতি ধ্বংস করে, বন ধ্বংস করে, বিভিন্ন প্রাণের বৈচিত্র্য ধ্বংস করে, তারা আমি নিজে ধ্বংস হয়ে যাই। তার দেহ তত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধারা, যেটাকে আমাদের এই সমাজে সবসময় এটাকে নেগেটিভলি, নেতিবাচকভাবে এটাকে প্রচার করা হয়েছে, যেহেতু এই দেহ বিদ্বেষকে এসছে খ্রিস্টান, এটা আমাদের এখানকার বাংলার ভাবে। এখন আমি বলতে পারি এই মুহূর্তের পরে পরবর্তী মুহূর্তটা কি করে এলো, আমার তো সময় নাই, তো খুব কম। এর পরবর্তী যেটা হলো সেটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলতে পারি যে রসতত্ত্ব। এটা চৈতন্যের অধীনে এসেছে। কেন না, চৈতন্য একটা বড় একটা সংস্কার ছিলেন, তিনি খুব বিরাট একটা আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। কেমন তো চৈতন্যের রসতত্ত্ব, রস কথার সঙ্গে আপনার রসগোল্লার রস হবেন না, রস কথাটা হলো এস্থেটিক্যাল, কেমন নন্দন তাত্ত্বিক। আমাকে নন্দন তাত্ত্বিক যেই আনন্দ, নন্দন তাত্ত্বিক যে আনন্দটা আপনি উপভোগ করেন, আপনার বৃত্তি, আপনার দেহের মধ্যে এই উপভোগের ক্ষমতা আছে, কিন্তু নন্দন তাত্ত্বিক সুন্দরকে যখন আপনি উপলব্ধি করতে পারেন, এই হচ্ছে রস। কেমন? ফলে রসতত্ত্ব কেন তিনি নিয়ে এলেন চৈতন্য? তবে চৈতন্য নিয়ে এলেন এই কারণে, কারণ সেই সময় সেনামলে আপনারা জানেন যে দেহর কথাটা বলে, তন্ত্রের কথাটা বলে একটা ভয়াবহ একটা ব্যভিচারের একটা ধারা গড়ে উঠেছিল।
সেক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছিল মেয়েরা, নারীদেরকে ব্যবহার করা হয়েছিল তুরীয়ানন্দের উপায় হিসেবে। আমি উদ্ধৃতি, তুরীয়ানন্দ লাভের উপায় হলো নারীশ্বরী, ফলে নারীকে ব্যবহার করা হয়েছে পুরুষেরা। শেষে আমাদের উচ্চ বর্ণের যে যারা ছিলেন, বর্ণাশ্রম প্রধানকে, তারা সবসময় তাকে ব্যবহার করেছে কি এই একটা তাকে তুরীয়ানন্দের উপায় হিসেবে, অথবা অনেক সময় এমনই ব্যবহার করেছে যে নারীদের আলাদা কোনো তাদের চেতনাকে তারা স্বীকৃতি দেয়নি বলে তাকে সতীদাহ বন্ধ হয়েছে। এখান থেকে এসেছিলেন সতীদাহ কেন আপনি করতে পারছেন, কারণ নারীকে বোঝানো হয়েছে, সে নিজেও বুঝেছে নারী স্বামীর চেয়ে বিচ্ছিন্ন আলাদা কোনো সত্তা নয়। ফলে স্বামী যদি মারা যায় তাহলে সতীর উচিত হবে স্বামীর সঙ্গে সহমরণে যাওয়া। তার তন্ত্রের এই যে একটা বিকৃতি, যে ব্যভিচারের যে রূপটা ফুটে বেরিয়েছে, এর বিরুদ্ধে প্রথম চৈতন্য জাতপাত বিরোধী আন্দোলনটা করলেন। এবং তিনি প্রথম বললেন, আমি সংক্ষেপে দর্শন বোঝাতে বুঝেছি, তিনি প্রথম বললেন যে না, শরীর আনন্দের উপায় নয়, শরীর আনন্দ লাভের উপায় না। শরীর তাহলে কি? শরীর হচ্ছে সেই ক্ষেত্র যেখানে ভগবান স্বয়ং বাস করে। আল্লাহ আমার শরীরে যদি বাস করেন, তার আমি তো কখনো শরীরের কি করবো, শরীরে ব্যবচার নিতে পারবো না। তিনি তো আমার মধ্যে বাস করেন, তিনি তো কথা বলছেন আমার মধ্যে দিয়ে। আল্লাহ কে বলছে তোমার অপার লিলে তুমি আপনি আল্লাহ ডাকো, আল্লাহ তিনি আমার মধ্যে বাস করেন। যদি আমার মধ্যে বাস করেন, তার শরীরের অপচয়, শরীরকে কোনো খারাপ জায়গায় নেওয়া, শরীরকে কোনো খারাপভাবে ব্যবহার করা, এটা তো হতে পারে। এখান থেকে তন্ত্রের বিপরীতে আমরা প্রথম একটা রসতাত্ত্বিক একটা আন্দোলন দেখলাম। এটাও কিন্তু একটা দর্শনের একটা বিশাল একটা বিপ্লব, বিরাট একটা বিপ্লব। রসতাত্ত্বিক বিপ্লবটা কি? অন্তরঙ্গে কৃষ্ণ, এটা চৈতন্যের ভাষ্য অনুযায়ী অন্তরঙ্গে কৃষ্ণ, বহিরঙ্গে রাধা। আমরা সকলেই প্রকৃতি, আমরা সকলেই মেয়ে, কিন্তু আল্লাহ বা ঈশ্বর আমাদের মধ্যে বাস করেন, তিনি আমাদের মধ্যে বাস করেন। আর আমরা সকলেই কিন্তু তার কি, আমরা তার আবেগ, তার দাস বা দাস। এইটার মধ্য দিয়ে তিনি একটা রসবৃদ্ধির একটা আন্দোলন গড়ে উঠলেন। এবং সেখান থেকে তিনি এই প্রথম দেহের যে বৃত্তি, বিভিন্ন নান্দনিক বৃত্তির যে গুরুত্ব, এটা তিনি বিকশিত করে তুললেন চৈতন্যের আমলে। তো চৈতন্যের আমলের পরে আমরা দেখলাম যে ফকির লালসার মধ্যে তন্ত্রের ধারাটা আছে, যে ধারণাটা এখনো আছে, কিন্তু ওই পুরনো ব্যভিচারের ধারণাটা একদম নাই। যেখানে আমি আগে বলতাম ফকির লালসাকে তান্ত্রিক বানানো খুব বিপজ্জনক, এই অর্থে তিনি কখনো তান্ত্রিক ছিলেন। কিন্তু সহজীয় বৈষ্ণব যেটাকে আমরা বলি, সহজ সহজ মানে আমার সঙ্গে আমার যে বৃত্তিগুলোর বিকাশ ঘটছে, সহজ সহজ, একই সঙ্গে আমার শরীরের বিকাশের সঙ্গে সঙ্গে তারও বিকাশ ঘটছে। এই যে বৃত্তির যে বিকাশটা সহজ, এটাকে বলা হয় সহজ। এটি হলো সহজ মানুষ, সে কিন্তু আমার ভেতরেই তো আছে, আমার বাড়ির তো সে নেই। ফলে আমি যে শরীরের যত্ন করি, এটা এখন বাংলার আধ্যাত্মিকতার যে মূল মর্ম, সেটাকে শরীরের যত্ন করা। শরীরের যত্ন যদি আমি করি, আমার খাদ্য পদ্ধতি, আমার কৃষি পদ্ধতি, আমার সমাজ গঠন পদ্ধতি, সম্পর্ক নির্ণয়ের পদ্ধতি, যেদিকে আপনি যান না, যদি আমি শরীরের যত্ন করি, তাহলে আমার মধ্যে যিনি বাস করেন, আল্লাহ ঈশ্বর গড যিনি আপনি ডাকেন, তাকে আমি বিকশিত করি। আমার মধ্যে একটা রুহানিয়াতের বিকাশটা ঘটে, আমার মধ্যে আমার একটা বিকাশ ঘটে, যে বিকাশটার মধ্য দিয়ে আমার মধ্যে এই যে নূরের তাজিল্লা যেটা আমরা বলি, সুরে যেটা বলে, এটা আমার মধ্যে দিয়ে এটা প্রকাশিত হতে শুরু করে। আমার মধ্যে জনগণ আগামী দিনের দিশাটা সে খুঁজে পায়। এটা একটা রাজনৈতিক প্রস্তাবনা করে। তার ফলে আমরা তিনটা মুহূর্ত পেলাম খেয়াল। একটা তন্ত্র, এটা হচ্ছে একটা তন্ত্রের একটা মুহূর্ত, তার ইতিবাচক দিক আছে, তার নেতিবাচক দিক আছে। এরপর আমি রসতত্ত্ব, রসতত্ত্বটা নেতিবাচক দিকটা কি? রসতত্ত্ব বা যারা পরবর্তীকালে ডেভেলপ করেছেন চৈতন্যের, যারা প্রভাবিত হয়ে, এরা পরবর্তীকালে আর বাংলায় ছিলেন না, কেমন? এরা প্রত্যেক গোস্বামীরা, তারা যা কিছু রচনা করেছেন তা সংস্কৃত ভাষায়। কিন্তু বৈষ্ণব রসতত্ত্ব এত চমৎকার এবং অপূর্ব যে আপনারা যে কোনো কীর্তনের গান যদি আপনারা শুনেন, জয়দেবের গীত শুনেন, যে কোনো কীর্তনাঙ্গের গান শুনেন, এটা আপনার মনকে স্পর্শ করবে। এবং এই যে রসতত্ত্বের এটা এত প্রবল বাংলা, যে এখনো পর্যন্ত বাংলার সবচেয়ে জনপ্রিয় গানের হচ্ছে বিচ্ছেদ গান। শ্রীমতী রাধিকা তার যে বিচ্ছেদ গান, সেই বিচ্ছেদ গানটা আমরা গ্রামে গ্রামে এখনো শুনি। কারণ কৃষ্ণ কি, তিনি ব্রজধাম, যেখানে যে লীলা করছেন তিনি গোপনীদের সঙ্গে, শ্রীমতী রাধিকার সঙ্গে, তিনি ব্রজধাম ছেড়ে তিনি মথুরায় চলে গেছেন। এগুলো
চৈতন্য রসতত্ত্বের আপনার ধারা। এখন চৈতন্য রসতত্ত্বের লালনের ভাবটা কেমন, খুব মজার। লালন প্রশ্ন করছে চৈতন্য, দেখুন একই তো ধারা, দর্শনের ধারা। চৈতন্য তো এই বৈষ্ণবদের প্রশ্ন করছে, কারণ লালন আবার চৈতন্যের ধারায় তিনি গড়ে ওঠেনি, তিনি প্রবলভাবে ইসলাম দ্বারা প্রবল। তো তিনি প্রশ্ন করছেন যে শুনি তিলার্ধ নাই ব্রজ ছাড়া, তোমরা বলো যে সমস্ত দুনিয়া ব্রজরা সর্বত্রই লীলা চলছে, সর্বত্রই কৃষ্ণ এবং রাধা লীলা চলছে। যদি সর্বত্রই কৃষ্ণ এবং শ্রীমতী রাধিকার লীলা চলে, তবে মথুরায় যাবো। খুব সুন্দর পলিটিক্যাল কোশ্চেন। মথুরায় করতে গেলে রাজা কোথা থেকে? রাজা তো আসার কথা না, তোমার রাজার কথা কেন বলছে? তাহলে সেখান থেকে লালন তার যে ভাবের জগতে এলেন, সেখান থেকে পরিষ্কার বলতেছে যে কি, জন্ম মৃত্যু যার নাই হবে পর, সে তো নয় স্বয়ং প্রভু নন্দলালা। আমি যে কৃষ্ণের কথা বলছি সেই কৃষ্ণ কিন্তু তোমাদের কৃষ্ণ না, আমি সেই কৃষ্ণের কথা বলছি যে কৃষ্ণের জন্ম নাই, যে কৃষ্ণের মৃত্যু নেই। এই দেখুন ভাবের জগতে ঢুকে যাচ্ছে। আমি তন্ত্র থেকে চৈতন্যের রসতত্ত্ব এবং একই সঙ্গে তার সেই নান্দনিক যে বিশাল যে বিপ্লব, সেই বিপ্লবের মধ্যে ঢুকলাম। পরবর্তীতে ফকির লালন শাহ এসে এটাকে একটা ভাবের জিজ্ঞাসা আকারে হাজির করছেন, শুনি তিলার্ধ নেই ব্রজ ছাড়া, কে তবে মথুরায় রাজা হল। মথুরা রাজাই রূপ। তার এই জিজ্ঞাসার আরো প্রচুর জিজ্ঞাসা আমরা যেমন গান শুনবো, আমি ধরে নেব, প্রচুর দার্শনিক জিজ্ঞাসা আছে, যেটা আমরা দেখবো যে তার মধ্যে যেমন দেহের কথা আছে। অবশ্যই লালন দেহের প্রশ্নকে বাদ দেননি, মানে বস্তুবাদী ধারা, যেটা আপনারা সহজে বুঝেন, বস্তুবাদী ধারা থেকে তিনি কখনো বেরিয়ে আসেন। কিন্তু বস্তুবাদী ধারাকে তিনি আবার নন্দনতাত্ত্বিক ধারা, এস্থেটিক, বা যেটাকে আমরা রসতত্ত্ব বলি, হ্যাঁ, রসের যে গল্প, এটাও তার মধ্যে আমরা পূর্ণ মাত্রায় পাই। মানে চৈতন্যের যে আন্দোলন, সে আন্দোলন পুরো তার মধ্যে পাই। আর শেষে এসে তিনি তাকে একটা ভাবের জিজ্ঞাসা তিনি তৈরি করে দিয়ে আমাদের কাছে। এটা বিশাল। এই বিপ্লবের ধারে কাছে আমরা পৌঁছাতে পারিনি। কেন পৌঁছে না, দু কথা বলে আমি 1 মিনিট শেষ করেছি। 1 নম্বর হলো, যেহেতু আমরা শুরু করতাম লালনকে বাউল বাউল করে, লালন কখনো নিজেকে বাউল করে। বাউল শব্দটা খারাপ নয়, মন্দ না। বাউল শব্দটার অধীনে, বাউল শব্দটার ভেতরে, তার আচ্ছাদনের মধ্যে পূর্ণ রাঢ় অঞ্চলের তান্ত্রিক ব্যবিচার অনেক কিছু এসছে এবং এটা ঢুকেছে, এবং তারই তত্ত্ব আমরা পড়ি। বাউল তত্ত্ব আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক আমেশ্বর লিখেছেন। উনি জীবনে কোনোদিন কুষ্টিয়া গেছেন বলে আমি জানি না, উনি কোনোদিন কোনো মাঠ পর্যায়ে গবেষণা করেছেন বলে শুনিনি। উনি কোথা থেকে বাউল তত্ত্ব পেয়েছেন এটা আমার জানা নেই। কিন্তু বাউল নিয়ে উনি এমন এক বাউল তত্ত্ব রেখেছেন যে বাউলদের সম্পর্কে একটা প্রকট নেতিবাচক একটা ধারণা তৈরি হয়েছে, যার কুফলটা আমরা এখন ভোগ করছি। এই কুফলটা ভোগ করছি যেহেতু আমরা কখনোই একটা দর্শনের জায়গা থেকে, ভাবের বিচারের জায়গা থেকে, দর্শনের ধারার জায়গা থেকে লালনের যে যথার্থ যে মূল্য থাকার কথা ছিল এটাও আমরা করিনি। এমনকি আমরা লালনের গানের প্রতিও যথেষ্ট সুবিচার আমরা করিনি, কারণ এটা গান এর ধারাটা সম্পূর্ণ ভিন্ন একটা চ্যানেল। আজকে আমরা পুরোপুরি হয়তো আপনাদের হিসেবে দেখাতে পারবো না, কারণ আমরা প্রাণান্দোলন থেকে দাঁড়িয়ে এসেছি, তারা কোনো না কোনোভাবে আমাদের পুরো প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। কিন্তু আশা করি একদিন আমি এখানে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় আছেন, তারা উদ্যোগ নেবেন যে এদেরকে সবচেয়ে বেশি উপেক্ষিত বাংলাদেশের শিল্পীরা, বিশেষত ছেউরিয়া শিল্পীরা সবচেয়ে বেশি উপেক্ষিত। কোনো গবেষণা, কোনো কিছু, কোনো প্রকার সাপোর্ট তাদের কাজে। এখানে যারা এসেছে তারা প্রত্যেকে কোনো না কোনো ফকিরের ঘরে বড় হয়েছে, অত্যন্ত গরিব এবং নিরীহ। এরা কখনোই কোনো রাষ্ট্রীয় সাপোর্ট পায় না, যাতে তারা তাদের এই সাংস্কৃতিক ধারাটাকে তারা রিলি চর্চা করতে পারে। বাংলার যে ভাবে গানের যে চর্চা, আজকে লালনের গানগুলো, যে নদীর যে ভাবের যে চর্চাটা, এটা ফকিরদের ঘরের নিজস্ব জিনিস। তাদের বিভিন্ন সাধু সঙ্গে তারা এই চর্চাটা করে। তাদের ঘরের ছেলেমেয়েরা ছেলেবেলা থেকে সকালবেলা তাদের গোষ্ঠ গান, রাতেবেলা সন্ধ্যাবেলা জন্য গান, এটা তাদের নিত্যদিনের গান। ফলে আপনি তো কোনো একটা বিশাল মন্ত্রণালয় করে কিন্তু আমরা এই সংস্কৃতি রক্ষা করতে পারবো না। এই সংস্কৃতি রক্ষা করার একমাত্র পথ হচ্ছে যে এখানকার যারা সত্যিকার এটাকে লালন করে, ফকিরদের যে ধারা এবং ছেউরিয়ার যে পরিবেশ, এই পরিবেশকে সুন্দর করে তোলা এবং এর মধ্যে সংস্কৃতিকে একটা অত্যন্ত উচ্চ পর্যায়ে নিয়ে আমরা যেন বিশ্ব সভায় একটা শক্তিশালী ভাবে নিজেকে হাজির করতে পারি। আজকে এই যদি অনুষ্ঠানে যদি কোনো
বিশেষ কোনো আবেদন বিনতি থাকে তাহলে এটাই হবে প্রধান বিনতি। আমার বক্তব্য এখানে শেষ করলাম। আর আমার লেখাটা পাবেন, অনেক কিছু লেখা আশা করি যে বাংলা একাডেমির মধ্য দিয়ে আপনার সকলে পেয়ে যাবেন। অনেক আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোস্তফা সরওয়ার ফারুকীকে তাঁর বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। শুভ সন্ধ্যা। আমি সাধারণত গত কিছুদিন ধরে কোনো অনুষ্ঠানে যাচ্ছি না, কারণ পরিপূর্ণ মনোযোগ দেওয়া যায় না। এখানে বসে বসে একবার আমি ফরহাদ ভাইয়ের ভাবুকতায় চলে যাচ্ছি, আবার একটু পরে মেসেজ আসছে, ভাই পোস্টারটাকে ঠিক আছে একটু দেখে দেন। সো দ্যাট ইজ আওয়ার লাইফ। ফলে এই কি বলে বিচ্ছিন্ন মনোযোগে কোনো জায়গায় গিয়ে গুছিয়ে কথা বলাটা খুব মুশকিল। আমি জাস্ট অল্প একটু বলে চলে যাবো ফরহাদ ভাইয়ের যে জায়গায় শেষ করলেন সেটা প্রসঙ্গে। এটা সত্য কথা যে লালনকে উদযাপন করা বাংলাদেশে অনেক চ্যালেঞ্জিং একটা কাজ। এটা কতটা চ্যালেঞ্জিং হয়তো আমি এখন খুলে বলতে পারবো না, কোনো একদিন স্মৃতি কথা লিখতে পারবো যে এটা কত জটিল কাজ। ধরেন আপনি অন্যান্য বিভিন্ন ধর্মের দুর্গাপূজা করা কোনো কঠিন কাজ না, বড়দিনের আয়োজনও কঠিন কাজ না, কিন্তু লালনকে জাতীয় পর্যায়ে ওন করা খুবই বড় কঠিন কাজ। আমি সরকারে ঢোকার আগে বুঝি না যে এটা বাধাগুলো কোথায়, ঢোকার পরে বুঝতে পারছি ওরা বাবা তো অনেক রকমের বাধা। যাই হোক, শেষ পর্যন্ত আমার আম্মা কোনোদিন কোনো স্কুলে যায়নি, উনি নিজেই পণ্ডিত, তো উনি আমাদেরকে বিভিন্ন ভিলেজ উইজডম করতেন। তো একটা উইজডম ছিল যে নিয়ত ঠিক থাকলে নাকি আল্লাহ ব্যবস্থা করে দেয়। তো আমাদের নিয়ত ঠিক ছিল বলে সম্ভবত আমরা লালনের তিরোধান দিবসটা জাতীয় পর্যায়ে সেলিব্রেট করতে পেরেছি। এবং সেলিব্রেট করা একটা জিনিস, এবং একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কুষ্টিয়ার যারা আখড়ার যারা শিল্পী এবং যারা ফকির, তারা এটাকে ওন করা এবং তারা যেভাবে চায় কুষ্টিয়ার সেলিব্রেশনটা সেটা সেভাবে হোক, এবং সেটা আমরা সেভাবে করতে পারছি বিকজ মঞ্চে যারা আছেন এদের প্রত্যেকের ফরহাদ ভাই সহ প্রত্যেকের সহযোগিতা এবং কুষ্টিয়ার আপামর মানুষের সহযোগিতা আমাদের খুবই কাজে লাগছে। এবং আই এম রিয়েলি গ্রেটফুল টু অল অফ ইউ অ্যান্ড কুষ্টিয়া যারা আছেন তাদের সবার কাছে। এখন লালন সেলিব্রেট করার ইন্টেলেকচুয়াল একটা প্রতিবন্ধকতা আছে, সেটা আমি একটু বলতে চাই। আপনি খেয়াল করে দেখেন যে আমি লালন বিশেষজ্ঞ না ফরহাদ ভাইয়ের মতো, আমি লালনকে পড়ি জাস্ট কবিতা ভাষণ এই হিসাবে। এখন যে কোনো মহৎ শিল্পীর একটা সৌন্দর্য হচ্ছে এটা আপনি লিখে চলে যাবেন, পরে কে কীভাবে ব্যাখ্যা করবে কেউ জানে না। ফরহাদ ভাই যখন এই পৃথিবীতে থাকবে না তখন ইবাদতনামা ওই প্রজন্মের কেউ এসে কীভাবে ব্যাখ্যা করবে এটা ফরহাদ ভাই নিয়ন্ত্রণ করতে পারবে না। আমার ছবির ক্ষেত্রেও কোন ছবি কে কীভাবে ব্যাখ্যা করবে আমরা কেউ জানি না। এটা হচ্ছে ওই যে অ্যারোয়ান দ্য সঙ্গের মতো, তীর ছুঁড়ে মারলাম, কোন ওক গাছে গিয়ে কী প্রতিক্রিয়া তৈরি করবে আমরা কেউ জানি না। লালনও অনেক তীর ছুঁড়ে গেছেন, সেই তীর এখনও বিভিন্ন মানুষকে বিদ্ধ করছে এবং আগামী সময় আর 100, 200, 300 বছর যতদিন মানুষ বাংলা ভাষায় কথা বলবে বাংলাদেশ এই অঞ্চলের মানুষ তাদেরকে বিদ্ধ করবে, এক একজন এক এক রকম মানে নিবে নিজের মনের মধ্যে। এখন আমি প্রথম লালনের গান শুনি আসলে নাখালপাড়ায় না, শাহবাগ অঞ্চলে আসার পরে। এখানে আসার পরে দেখি যে আমাদের তরুণ ছেলেরা সবাই এক একজন লালন হতে চায়। এখন লালন হতে চায় বলতে আমি বোঝাতে চাচ্ছি না যে লালন যে জীবন ধারণ বা জীবন চর্চা করতেন সেটাই তারা চর্চা করতে চায়, তা না। লালন এখানে একটা স্পিরিট অর্থে, একটা ফ্রি স্পিরিট অর্থে তারা এরকম হতে চায়। এখন মজার কথা দেখেন, আমি শাহবাগ এসে দেখলাম যে সবাই লালন হতে চায়, আধুনিক ছেলে এখনকার ছেঁকা খাওয়ার গান দিচ্ছে, কিন্তু তার মনের মধ্যে লালন আছে। তাহলে লালন যদি এত প্রমিনেন্ট, এত পাওয়ারফুল হয়, এবং আপনারা যদি আমাদের এবারের কুষ্টিয়ার উৎসবটা দেখেন, আনবিলিভেবল। ডিসির হিসাবে 12 লাখ মানুষ, কিন্তু আমাকে ওখানকার লোকজন বলছে এটা 15 লাখ হতে পারে। এই যে এত মানুষ সেখানে গেল, এবং আমি কয়েক লাখ রিল যে দেখেছি আমার কোনো হিসাব নাই, কত মানুষ যে যার মতো করে রিলগুলো ছড়িয়েছেন, এবং প্রত্যেকটা রিল অনেক মানুষ দেখেছেন। তার মানে হচ্ছে লালন অনেকের কাছে রিলেভেন্ট,
এই যে এত মানুষের কাছে লালন রিলেভেন্ট, তাহলে এই লালনকে আমরা আসলে কেন আমাদের ইন্টেলেকচুয়াল জগতে মুখ্য করে তুলতে পারলাম না? এটা আমাদের একটা বড় ব্যর্থতা। মুখ্য করে তুলতে পারলাম না, এর কারণ আমরা এমন একটা হেজেমনিক ক্লাইমেটের মধ্যে আছি, বা ছিলাম, এখন না। এখন আমি মনে করি পোস্ট জুলাই এটা অনেক বদলাবে, বদলাচ্ছেও। এই বদলটা আসলে 2000 পরবর্তী সময় থেকেই ধীরে ধীরে শুরু হয়েছে। রাইসু তার ভাষায় কবিতা লিখতে শুরু করেছে, সেখানে বদল শুরু হয়েছে। টেলিভিশনে আমাদের সময়ের অনেক ছেলে পেলে নিজেদের মতো করে ভাষা ব্যবহার করা শুরু করেছে, সেখানে এই হেজেমনিক পলিটিক্সকে চ্যালেঞ্জ করা শুরু হয়েছে। আর আরও অনেকেই করেছে, প্রচুর মানুষ করেছেন, সফাওয়ারা করেছেন, ফরাদ ভাইরা করেছেন, ইন্টেলেকচুয়ালি নানান লেখার মধ্য দিয়ে। এখন এত গুরুত্বপূর্ণ যে লালন, এই লালন আমাদের ইন্টেলেকচুয়াল ফ্রন্টে কখনো মুখ্য হয়ে ওঠেনি। এর কারণ আমাদের এখানে সবকিছুই সম্ভবত দেখা হতো কলকাতার লেন্সে, অর্থাৎ ওই লেন্সে যেটা আধুনিক সেটা আধুনিক, আর যেটা ওই লেন্সে না তাইলে ওটাকে গ্রহণ করা যাবে না। তো আমি একসময় ডেলি স্টারে কন্ট্রিবিউট করতাম, ফলে আমি 3 নম্বরে ওদের যে অফিস ছিল সেখানে যেতাম, এবং সেখানে ওয়াহিদ ভাইয়ের সঙ্গে আমার প্রচুর আড্ডা হতো। আড্ডা মানে তর্ক বিতর্ক, ঝগড়াই বেশি হতো অ্যাকচুয়ালি। কিন্তু উনি আবার আমাকে প্রচুর ভাত খাওয়াতেন, মানে দুপুরবেলা লাঞ্চের দরকার পড়লে আমি ওখানে চলে যেতাম। তো সেখানে নানান বিতর্কের মধ্যে এই লালন নিয়ে প্রায় তার সঙ্গে আমার বিতর্ক হতো, এবং আমি তাকে বলতাম যে ওয়াহিদ ভাই, আমার কাছে মনে হয় যে আপনার ফোক বলেন, আই থিঙ্ক দিস ইজ এ পলিটিক্স। এই যে ফোক বলার অর্থটা হচ্ছে, দেখেন আপনি খেয়াল করে, যেই গানের ফর্মগুলা কলকাতার যারা মানে এলিট তাদের চর্চার সঙ্গে মিলে সেগুলো সংস্কৃতি, আর যেটা তাদের চর্চার সঙ্গে মিলে না সেটাকে হয় ফোক বানিয়ে দাও, মানে সাবকালচার, অথবা ফোকের পরে যেটা আসলো 90-এর দশকে যখন রক মিউজিক আসলো, তখন দেখলো যে এটা তো ফোক বলা আছে না, তাহলে এটাকে হোয়াট টু কল দিস, তখন তারা এটাকে ডাকলো অপসংস্কৃতি। এই যে কাউকে ফোক বানানো, কাউকে অপ বানানো, যাকে যেটা বানানো বানিয়ে কালচারের মেইন ফ্রন্টটা শুধু তাদের হাতে থাকবে, এই রাজনীতিটা ওয়াজ ডেঞ্জারাস। এবং আমরা যে এবার চেষ্টা করেছি লালনকে জাতীয়ভাবে সেলিব্রেট করতে, এইটার বাধা অ্যাপারেন্টলি আমাদের কাছে মনে হতে পারে যে বোধহয় ধর্মীয় গ্রুপ থেকে এসছে। আমি তো মনে করি না, সবচেয়ে বড় বাধা এসছে ইন্টেলেকচুয়াল গ্রুপের কাছ থেকে। আমি নিজে এটা সাক্ষী। আর মাঠে আয়োজনে ফরাদদারে ছিলেন, ওনারা ভালো বলতে পারবেন যে ওনারা আদৌ কোনো ওখানে কি ধরনের বাধা ফেস করছেন। এখন আমি এই প্রসঙ্গটা কেন তুললাম? এই প্রসঙ্গটা তুললাম এই কারণে যে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে একটা হীনমন্যতার চাষ করা হয়েছে। আমাদেরকে বলা হয়েছে, শোনো, তুমি যে ভাষার কথা বলো এটা কিন্তু যথেষ্ট স্মার্ট না। হ্যাঁ, আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমি যখন কেরালায় যাই, কেরালা ফিল্ম ফেস্টিভ্যালে, আমি দেখি যে ওদের মুখ্যমন্ত্রী লুঙ্গি পরে স্টেজে উঠে যায়। ফরকে অবশ্যই লুঙ্গি পরা যাচ্ছে, আমি হীনমন্যতায় ঘুরছি, আমি প্যান্ট পরা আছি এখন। সো লুঙ্গি পরে উঠে যায়। আপনি মিডল ইস্টে যান, ওরা ওদের ট্র্যাডিশনাল ড্রেস পরে স্টেট প্রোগ্রামে ঘুরছে। আপনি স্কটল্যান্ডে যান, ওরা ওদের ট্র্যাডিশনাল ড্রেস পরে ঘুরছে। আর বাংলাদেশের রিয়ালিটি, আই এম বিং অনেস্ট, আমি নাহালপাড়া ছেলে, পড়তাম ফার্মগেটে স্কুলে, তেজগাঁও গভর্নমেন্ট বয়েজ। তো ওখানে নানান রকমের ছেলেরা পড়তো, আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ছেলেরা পড়তো, আবার বড় সরকারি চাকরি করে বা ইন্দিরা রোডে বড় বাড়ি আছে এরকম ছেলেমেয়েরা পড়তো। তো ইন্দিরা রোডে যাদের বাড়ি, যারা একটু অবস্থা সম্পন্ন, তাদের ছেলেরা তো আমাদের বন্ধু, একই স্কুলে যেতে পড়তাম। তো এই বন্ধুরা যেদিন বাসায় আসবে সেদিন আমি আগে আব্বাকে রেড নোটিস দিতাম যে আব্বা, কালকে কিন্তু আপনি লুঙ্গিপুরা ড্রয়িং রুমে আসবেন না, অর আপনি ভেতর রুমে থাকবেন। দিস ইজ হোয়াট উই ওয়্যার। কারণ আমাদেরকে এটা শেখানো হয়েছে যে এইগুলো জিনিস তোমার কিন্তু খ্যাত, এগুলো যথেষ্ট স্মার্ট না। ফলে এরকম আপনি যদি লালনের শুধুমাত্র গানের বিশ্লেষণে যান, দেখবেন যে কবিতা হিসেবে অসাধারণ। এবং আজকাল পোস্ট মডার্ন শব্দটা অনেক চালু, আমাদের অনেক এটা পোস্ট মডার্নের চেয়েও পোস্ট মডার্ন। দিস ইজ, আপনি যদি এর ইমেজারের দিকে তাকান, এর ভাব এবং দর্শনের দিকে তাকান, তো এত স্মার্ট জিনিসও আমরা নিতে সাহস করলাম না কেন? আমাদের যখন 47-এর পরে, যখন আমাদের নিজস্ব পরিচয় খোঁজার প্রশ্ন আসলো, যখন পাকিস্তানিরা আমাদেরকে অত্যাচার করলেন, তখন আমাদের নিজস্ব পরিচয় খোঁজার প্রশ্নের সময় আপনি খেয়াল করে দেখেন, আমরা 60-এর দশক, 70-এর দশক, আমরা লালনের দিকে হাত বাড়াই না, কারণ এটা যথেষ্ট স্মার্ট না, অথবা এটার সঙ্গে কলকাতার সঙ্গে মিলছে না লেন্সটা। এবং আপনি এই যে আমরা নিতে পারি নাই, আমাদের ওই সময়ের যারা
কালচারাল ফোরফ্রন্টে যারা ছিলেন, যারা নেতা ছিলেন, তারা যে নিতে পারেন না, এটার দায় আমাদেরকে গত 54 বছর দিতে হয়েছে। 2000 সালের পর থেকে অ্যাকচুয়ালি কালচারাল অ্যারেনাতে আমি বলবো তারা ক্ষয়িষ্ণু হয়ে পড়েছে। 2000 সালের পর থেকে আমি মনে করি যে সাংস্কৃতিকভাবে আমাদের এই অঞ্চলের মানুষ অনেক শক্তিশালী হয়েছে। তারা নিজের ভাষায় কবিতা লিখতেছে, রাইসু লিখতেছে, আকাশে কালিদাসের লগে মেঘ দেখতেছি, এটা লিখতে রাইসুর লজ্জা লাগছে না। আমরা আমাদের ভাষায় আমাদের সিনেমা টেলিভিশন বানাচ্ছি, আমাদের কোনো লজ্জা হচ্ছে না। এই জিনিসটা 2000 পর থেকে কেটেছে। কিন্তু এটা যদি যখন পাকিস্তানিদের অত্যাচারের সময় আমাদের নিজের সাংস্কৃতিক পরিচয় খোঁজার দরকার ছিল, তখন লালনের মতো একটা বড় আইকনিক ক্যারেক্টারকে কেন আমরা নিতে পারলাম না, এইটা আমি মনে করি আজ থেকে 10, 15, 20 বছর পরে বাংলাদেশের পরের প্রজন্মের গবেষকরা গবেষণা করবে এবং তখন ওখানে কেবল হীনম্মন্যতাই দেখতে পাবে, আর কিছু না। যাক, বেটার লেট দ্যান নেভার যে আমরা কাজটা শুরু হয়েছে। আমরা বলতে আমি বলতে চাচ্ছি না যে আমাদের সরকারের আমার বিশেষ কোনো ক্রেডিট নেই। ট্রাস্ট মি, আমরা যদি এবার লালনকে ন্যাশনালি সেলিব্রেট নাও করতাম, তারপরেও লালন রিলেভেন্টই থাকতেন। ক্রমাগত যে তার রিলেভেন্স বাড়ছে, এটা বাড়তেই থাকতো, এটা কমার কোনো জায়গা ছিল না। কিন্তু রাষ্ট্র যখন এখানে ঢুকেছে, তার মানে রাষ্ট্র এখন আসলে কিছু দায়িত্ব পড়েছে। এখন সেই দায়িত্বগুলো আমাদের, তো আমরা অল্প দিনের সরকার, আমরা খুব বেশি পালন করতে পারবো কিনা জানি না, তবে আমরা রোড ম্যাপটা বা ব্লু প্রিন্টটা দিয়ে যাবো। সেটা কি? সেটা হচ্ছে এই যে ধরেন আমাদের একটা লালন একাডেমি আছে কুষ্টিয়াতে, কিন্তু আপনি এই যে ফরদ যখন বললেন যে হেগেল কতজনের দর্শনের কথা বললেন, এখন লালনের ফিলোসফি নাকি আসলে আমরা বলবার মতো ভালো লেখা হয়েছে ইংরেজি ভাষায়? আমি মনে করি না। তাহলে এই লেখাগুলো কারা লিখবে? এটা তো একাডেমির কাজ, রিসার্চ করা। তারপরে এই যে গানের চর্চা করছে লালন একাডেমির ছেলেরা, প্রায় জিরো সাপোর্ট গভর্নমেন্টের কাছ থেকে, এরকম সাপোর্টই না। এই সাপোর্ট কি শুধু কুষ্টিয়া থাকবে না অন্যান্য জায়গাতেও যাবে? এই জায়গাগুলোতে আমাদের অনেক কাজ করার আছে। এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা আমি মনে করি সেটা হচ্ছে এই যে, এটা আমার একান্তই ব্যক্তিগত অভিমত, আমরা লালনের চর্চা করবো, লালনের গান গাইবো, কিন্তু একই সঙ্গে আজকের যে ছেলেটা তার এখনকার সময়ের অভিজ্ঞতা নিয়ে বড় হতে চাচ্ছে, সে তার এখনকার সময়ের গান লিখবে, আমরা তাকে অনুপ্রেরণা দিতে চাই। কিন্তু আনফর্চুনেটলি আমাদের শিল্পকলা একাডেমি এই কাজগুলোর মধ্যে নাই। অর্থাৎ আজকে একজন আহমেদ হাসান সানি বসে কি গান লিখবে, এইটাতে আমাদের সাপোর্ট সিস্টেম ইজ নট ওয়ার্কিং। ফলে আমরা লালনের চর্চা, লালনের রিসার্চে যেমন মনোযোগ দিতে চাই, অ্যাট দ্য সেম টাইম আজকের সময়, এখনকার সময়ের ছেলেটা তার সময়ের যে ভাবটা, দর্শনটা বলবে, গানটা বলবে, তার জন্য আমরা জায়গা করে দিই। সেটা করার জন্য কিছু ব্লু প্রিন্ট হয়তো আমরা দিয়ে যাব। আমি আশা করি এবং বিশ্বাস করি ইলেকশনের মাধ্যমে যে নির্বাচিত সরকার আসবেন তারা এটা ফলো করবেন। আর ফলো না করলে তো, এখন তো আমি সরকার থেকে অনেক কথা বলতে পারি না, ফলো না করলে তখন আমি আবার ফরদা যখন এখন অনেক জোরে কথা বলি, তখন আমি অনেক জোরে কথা বলতে শুরু করবো আবার। ফরদাকে অনেক ধন্যবাদ এবং বাংলা একাডেমিকে ধন্যবাদ এটা আয়োজন করার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমার বিশৃঙ্খল কথা শোনার জন্য, কারণ আমি মেন্টালি খুব বিক্ষিপ্ত, কারণ একটু পর মেসেজ রিপ্লাই করতে হচ্ছে। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ। এখন অনুষ্ঠানের সভাপ্রধান বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজমকে তাঁর ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের মাননীয় উপদেষ্টা উপস্থিত ছিলেন, তিনি আরেকটি প্রোগ্রাম থাকায় চলে যাচ্ছেন। এখানে সামনে আমাদের আরেকজন উপদেষ্টা আছেন, তবে তিনি বলছেন যে উপদেষ্টা হিসেবে নন, তিনি এখানকার যে আজকের গানের আয়োজনে শিল্পীবৃন্দ, যে নবপ্রাণ আন্দোলনের শিল্পী, সেই নবপ্রাণ আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসেবে এখানে উপস্থিত হয়েছেন, তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। এখানে মঞ্চে ফরাদ হয়ে আছেন, যার জন্য এই অনুষ্ঠানটা আদৌ সম্ভবপর হলো। এবং আপনাদের সবাইকে যে পর্যন্ত এখন অনুষ্ঠান হলো সেই পর্যন্তর জন্য এবং আগামী সামনে যে অংশটা হবে সেটাই আমরা মনে করছি যে প্রধান অংশ,
যেখানে পড়বে আশা করি আমরা যে গান এর সঙ্গে সঙ্গে লালনের কালাম, ভাব, দর্শন এগুলো ব্যাখ্যা করে আমাদের শোনাবে। এই ব্যাপারটা অনেকদিন আগে শুরু করেছেন ফরাদ মজেদ। তার বয়সী কেউ আমার ধারণা এই ধারায় অগ্রসর হননি, আপনারা অনেকেই জানেন। কিন্তু আমাদের প্রজন্মে বা আমাদের কাছাকাছি প্রজন্মে লালনকে দেখার দৃষ্টিভঙ্গিটা আসলে যথেষ্ট পরিমাণ পাল্টেছে। এককভাবে কাজ করার জন্য বা দীর্ঘদিন ধরে এই কথাগুলো বলে যাওয়ার জন্য, লেখার জন্য নিশ্চয়ই ফরাদ ভাই এই কৃতিত্বটা পাবেন। তবে দুনিয়া জুড়ে ভাবগত এবং দর্শনগত যে পরিবর্তনগুলো হয়েছে সেটারও একটা বড় প্রভাব এখানে আছে। ফলে আমি যারা লালনকে ফোক হিসেবে পড়তেন, এটা আমরা জানি এবং মোটামুটি আমাদের এখানে এটা খুব পরিষ্কার। আপনাদেরকে আমি মনে করিয়ে দিই, যখন গৌতম ঘোষের মনের মানুষ সিনেমাটা বেরিয়েছিল, মুক্তি পেয়েছিল, তখন লালন বিষয়ে আমাদের সমাজে নানান ধরনের যে দ্বন্দ্ব, বিক্ষোভ, বিরোধ, বিসংবাদ আছে, সেগুলোর একটা খুব চমৎকার প্রকাশ ঘটেছে। আমরা লক্ষ্য করেছিলাম যে আমাদের এখানকার সিনিয়র সিটিজেন যারা বুদ্ধিজীবী, তারা প্রত্যেকেই অলমোস্ট উইদাউট এনি এক্সেপশন এই সিনেমার ভূয়সী প্রশংসা করেছিলেন। কিন্তু তরুণরা প্রত্যেকে শুধু তীব্রভাবে নিন্দাই করেন নাই, সমালোচনাই করেন নাই, দীর্ঘ দীর্ঘ লেখাও লিখেছিলেন। আমি এরকম অন্তত গোটা 10 লেখার খবর জানি এবং এগুলো নিয়ে একটা বই প্রকাশের চেষ্টা এখনো চলছে বলে আমি জানি। এটার আরেকটা গুরুত্বপূর্ণ দিক ছিল, মানে আমি গৌতম ঘোষের সিনেমার অ্যাস্থেটিক্যাল দিকের প্রশংসা আমিও করেছি আমার লেখায়, এবং আরো নানান ধরনের প্রশংসার কাজ তো নিশ্চয় আছে, কিন্তু দৃষ্টিভঙ্গি একটা ব্যাপারকে আমরা কিভাবে দেখবো, ওটাতে যে একটা বড় ধরনের পরিবর্তন ঘটেছে সেটা খুব স্পষ্ট হয়ে গিয়েছিল। আরেকটা বড় পরিবর্তন ওই সময় আমরা লক্ষ্য করেছিলাম, সেটা হলো পশ্চিম বাংলার সঙ্গে, প্রধানত কলকাতা কেন্দ্রিক যে পশ্চিম বাংলার বিদ্বৎ সমাজ, বুদ্ধিজীবী সমাজ, তাদের সঙ্গেও পূর্ব বাংলার অন্তত তরুণ সমাজের এই বিষয়ক দৃষ্টিভঙ্গির একটা শার্প ডিস্টিংশন, খুব বড় ধরনের পার্থক্য আসলে ঘটে গেছে। আমরা তরুণদের লিখিত কিংবা ফেসবুকের ছোট ছোট প্রতিক্রিয়ায়, মৌখিক প্রতিক্রিয়া আমরা এই ব্যাপারে নিশ্চিত হয়েছে। এখন এই যে বদলে যাওয়া, এই বদলে যাওয়ার জন্য ওই কথাটা আসলে খুব পদ্ধতি মাফিক বলার দরকার ছিল যে আপনি লালনকে আর ফোক হিসেবে পড়তে পারছেন না। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি যে আমরা বাংলা বিভাগের সিলেবাস করার সময় এই ধরনের একটা আমরা বললে লড়াই করি, এবং কোথাও কোথাও আমরা ফোকলোরের কোর্স থেকে লালনকে বাইরে নিতে পেরেছি, কিন্তু বাংলা বিভাগের সিলেবাসগুলো থেকে এখনো খুব বেশি ওঠে এটা করছে। এই যে আমরা বলছি যে এটা ফোকলোরে না পড়ি আপনি কবিতায় পড়ান, কিংবা আপনি মধ্যযুগ হলে মধ্যযুগের সাহিত্যে পড়ান, যদিও লালন সময়ের দিক থেকে মধ্যযুগের নয়, কিংবা গীতি কবিতার একটা কোর্সে পড়ান, এই যে কথাটা উঠছে, এই কথাটা কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তনের সূচক। এই কথাটা উঠছে, এই কথাটা 30-40 বছর আগে আসলে উঠতো না। এখন এই যে উঠতো না, তখন লালনকে ফোক হিসেবে পড়া হতো, এটার জন্য আমি কাউকে দোষারোপ করতে চাই না। এবং যারা লালনকে ফোক হিসেবে পড়েছেন, খুব আন্তরিকতার সঙ্গে পড়েছেন, যথেষ্ট পরিমাণ কাজও করেছেন, সেগুলো আমাদের জন্য খুব উপকারী, এবং সেগুলো একটা লালন চর্চার ধারাকে অন্তত আমাদের মেইন স্ট্রিম একাডেমিয়াতে খুব সজীব রেখেছে। আমরা জানি যে সারা পৃথিবীতে এরকম লালন গবেষক যথেষ্ট আছে। এটাকে আসলে দেখতে হবে জ্ঞান তাত্ত্বিক পরিবর্তনের দিক থেকে। এটাকে দেখতে হবে যে নতুন সময়ে ভাবধারার যে পরিবর্তন হয়েছে, চিন্তা ভাবনার যে পরিবর্তন হয়েছে, নিজেকে দেখার, বিশ্লেষণ করার, নিজেকে আইডেন্টিফাই করার, চিহ্নিত করার নানান ধরনের দৃষ্টিভঙ্গির যে পরিবর্তন ঘটে গেছে সারা পৃথিবীতে, এবং তার প্রভাব আমাদের অঞ্চলে যেভাবে পড়েছে, প্রত্যেক তো টাইম অ্যান্ড স্পেসের স্থানিক রূপান্তরটা আছে, সেটা সেই রূপান্তরটা আমাদের এখানে যেভাবে ঘটেছে
তার প্রেক্ষাপটে আসলে লালনকে আমরা নতুনভাবে দেখতে শিখেছি। আমাদের জন্য এটা খুব আনন্দের ব্যাপার যে এই দেখার কাজটা তার বয়সীদের তুলনায় যথেষ্ট পরিমাণ অগ্রসর হয়ে দেখতে শুরু করতে পেরেছিলেন ফরহাদ মজিদ। তিনি এই কাজ শুরু করেছিলেন অন্তত 30-40 বছর আগে বা আরো আগে। আমি তার মিড 70s কবিতাতেই এই আকাঙ্ক্ষার কথা পড়েছি, যে এবার চমকে উঠেছিলাম যে তিনি নিজেকে লালন ফকির রূপে আবিষ্কার করতে চান। একটা নির্দিষ্ট সময়ে তিনি যেন বলতে পারেন, ঘোষণা করতে পারেন যে আমি হচ্ছি লালন ফকির। কিন্তু ওই ঘোষণারও পরবর্তী অনেকগুলো পর্ব পেরিয়ে আমরা খানিকটা সাক্ষী 3 দশক ধরে, যে অনেকগুলো পর্ব পেরিয়ে তিনি হয়তো এখনকার এই পরিস্থিতিতে উপনীত হয়েছেন, যখন তিনি এটা বলার মতো প্রত্যয় অর্জন করেছেন যে লালনকে একটা মানে পশ্চিমা দর্শন এর মতোই একটা জ্ঞানতাত্ত্বিক ধারা হিসাবে, ভাব হিসাবে উপস্থাপন করা সম্ভব। সেটা পদ্ধতি মাফিক সম্ভব, টেক্সটের দিকে সম্ভব, এবং লালনের যারা চর্চা করেন তাদের দিকে সম্ভব। লালন এই দিক থেকে যদি পঠিত হতে থাকে তাহলে এর যে অপার সম্ভাবনা আছে এতে কোনো সন্দেহ নাই। কারণ আমরা খেয়াল করবো যে লালন 1890-ও জীবিত আছেন। এখন 1890-তে তো আমাদের মডার্ন লিটারেচারের ধারা যথেষ্ট বিকশিত হয়েছে, এবং আমাদের এখানে কলোনিয়াল পিরিয়ড অনেক দূর পর্যন্ত চলে গেছে, আমরা যেটাকে মডার্নিটি বলি সেগুলো বিকশিত হয়েছে। লালন সেগুলোর সঙ্গে প্রত্যক্ষত জড়িত ছিলেন না, এটাকে আমরা প্রশংসা বা নিন্দা কোনটাই করবো না, এটা বাস্তবতা। কিন্তু চারপাশ সম্পর্কে তার যে বাস্তব জীবনযাপনের ধারণাগুলো ছিল সেগুলো তিনি তার গানে ব্যবহার করেছেন, প্রচুর রেফারেন্স পাওয়া যায়। কিন্তু এই যে তিনি ওয়েস্টার্নাইজড কিংবা কলোনাইজড জ্ঞান ধারার মধ্যে ছিলেন না, এটা তার একটা বিরাট শক্তিমত্তার দিক হিসেবে এখন আবির্ভূত হয়েছে। আরো আগের যদি 100 বছর আগের যদি মানুষ হতেন, তারা যাক 18 শতকের অনেককেও আমরা এই ধারায় দারুণভাবে পাঠ করতে পারবো। রামপ্রসাদের কথা আপনারা সবাই জানেন, এবং ধরা যাক ভারতচন্দ্র রায় গুণাধরকে আমরা এই ধারায় দারুণভাবে পাঠ করতে পারবো। কিন্তু তার তুলনায় লালন আমাদের জন্য বিচিত্র কারণে অনেক বেশি উপযোগী হবে। সেই উপযোগিতার একটা ব্যাপার হলো তার সময়, এবং সময়ের মধ্যে তিনি নিজেকে আমাদের যে ওয়েস্টার্নাইজড এবং মডার্নাইজড যে ধারা, সেই ধারা থেকে যথাসম্ভব দূরে রেখে বাংলার একটা দীর্ঘকালের সাধনার সঙ্গে লিপ্ত থেকে তিনি প্রকাশ করতে পেরেছেন। এটা একটা গুরুতর ব্যাপার। আরেকটা গুরুতর ব্যাপার হলো যে তার একটা খুবই সাবস্ট্যান্সিয়াল একটা অনুসারী দল আছেন, যারা এই কালাম, এই রচনা, এই কবিতা একদম জীবন আচারের মধ্য দিয়ে প্রতিনিয়ত উপলব্ধি করেন, চর্চা করেন, এবং সেটার বাস্তব রূপায়ণ করেন। যে কেউ এই ধরনের ইতিহাস ঘাটলেই বুঝতে পারবেন যে এটা যে কোনো তত্ত্ব চর্চার ক্ষেত্রে, যে কোনো বিধিবিধান কিংবা দর্শন কিংবা ভাব চর্চার ক্ষেত্রে এটা কত গুরুত্বপূর্ণ ঘটনা। এর মধ্য দিয়ে এটা প্রতিনিয়ত তাজা থাকার যে সুযোগ পেয়েছে, আমরা সেটা সেই আকারেই আসলে পাচ্ছি। তাহলে লালনের রিটেন টেক্সট আছে, সেগুলো নিয়ে যতই বিতর্ক থাকুক তার সংখ্যা প্রচুর, এবং একই সঙ্গে আমাদের তিনি এমন এক ভান্ডার আমাদের সামনে হাজির করেন যেটা আমাদের যে সংকট, একটা ওয়েস্টার্নাইজড মডার্নিটির সংকট, সেটার বাইরে আমাদের একটা পা ফেলতে সাহায্য করে, এবং এর বাইরে তার অনুসারী ধারা আছে, তারা ওই কালাম নিয়মিত চর্চা করে এটাকে তাজা রাখতে পারেন। এই বিরাট আমরা যদি এখনকার নতুন জ্ঞানতাত্ত্বিক এবং পদ্ধতিগুলো ইস্তেমাল করে এই চর্চাটা করতে পারি, তাহলে এটার আসলে প্রভাব সুদূর প্রসারী হওয়ার কথা। এটা আমাদের আর যাবতীয় ব্যাপারেও বিশেষভাবে দৃষ্টি ফেরাতে সাহায্য করবে। আমাদের যে মডার্নাইজেশনের কারণে, ওয়েস্টার্নাইজেশনের কারণে আমরা যে নানান ধরনের ফেক এক্সিস্টেন্সের মধ্যে, আইডেন্টিটির মধ্যে জীবনযাপন করি, এবং ওগুলো তো অস্বীকার করার কোনো কারণ নেই। আমরা ডেফিনেটলি ওয়েস্টার্নাইজড, আমরা ডেফিনেটলি মডার্নাইজড, কিন্তু তার মধ্যে যে নানান ধরনের মেগি ব্যাপার আছে, ওই ব্যাপারগুলো সম্পর্কে অনবরত দ্রুত এবং বিপুল সংখ্যক মানুষের সচেতন হওয়া, দৃষ্টি ফেরানো, এবং সেগুলোকে নির্ভরযোগ্যভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে শেখা, এটার একটা বিরাট জোয়ার আসলে হওয়ার সুযোগ আছে এই লালন চর্চার মধ্য দিয়ে। এই ব্যাপারটাকে সিস্টেম্যাটিক্যালি বলতে পারার একটা প্রত্যয়
আমাদেরকে জুগিয়েছেন আসলে আমি বলবো প্রায় এককভাবে কবি দার্শনিক ফরহাদ মহাজের। আমি খুবই খুশি যে তিনি এই দায়িত্ব নিতে সম্মত হয়েছেন এই ধরনের একটা অনুষ্ঠানে, যেখানে গানের সঙ্গে চিন্তা ভাবনার ব্যাখ্যা সহযোগে ব্যাপারটাকে একটা অন্যরকম জ্ঞানতাত্ত্বিক চর্চায় উপনীত করার যে অভিজ্ঞতা তার দীর্ঘদিনের চর্চার কারণে সঞ্চিত হয়েছে সেটা আমাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে তিনি সম্মত হয়েছেন। এই জন্য তাকে আমি আরেকবার ধন্যবাদ জানাই। আমি আশা করি যে সামনের সময়টাতে আমরা যে সেশনটা উপভোগ করব সেটা আমাদের জন্য জ্ঞানগতভাবে খুব গুরুত্বপূর্ণ হবে এবং এটা চারদিকে দ্রুত ছড়িয়ে পড়বে প্রথমে বাংলাভাষী অঞ্চলে এবং তারপর তার বাইরে। ধন্যবাদ। ধন্যবাদ জ্ঞাপন করবেন চিত্র পরিচালক ও কবি মোহাম্মদ রোমেন। সবাইকে শুভেচ্ছা। প্রথমেই ধন্যবাদ দিদিতে বাংলা একাডেমি এবং বাংলা একাডেমির মহাপরিচালককে যে উনি এই ধরনের একটা গুরুত্বপূর্ণ আয়োজন করছেন। কারণ আমাদের দেশে যদিও আজম ভাই বলছে যে আমাদের এখানে লালনের চর্চা অনেক দূর আগাইছে, কিন্তু আমার অভিজ্ঞতা এবং আপনাদের অনলাইন অভিজ্ঞতা এখন হয়তো আপনি আহমদুল্লাহ মতো যেই ওয়াজিয়ানরা যেভাবে গালাগালি করতেছে তার থেকে বুঝতে পারেন যে আমরা আসলে খুব বেশি আগাইছি কিনা এটা আমি নিশ্চিত না। কিন্তু অন্য জায়গা থেকে যদি দেখি যে আমরা লালন নিয়ে যখন আমরা 2000 সালে ইউনিভার্সিটিতে আসছি, আমি যখন লালনের আগ্রহ দেখাচ্ছি আমাদের অনেক বন্ধুরা খুব রিয়েক্ট করতেছিল যে এটা একটা ধর্মতত্ত্ব মৌলবাদ মানে ইসলামী ব্যাপারটা এগুলোর মধ্যে কেন আগ্রহ দেখাচ্ছ, এগুলো তো একটা ইসলাম ধর্মের সাথে যুক্ত। তো তারা সেই জায়গা থেকে শিফট করছে যে এটাকে নিছকই একটা ধর্মতাত্ত্বিক ট্রেডিশন আকারে পাঠ করা যায়, সেই জায়গা থেকে এটা একটা যে চিন্তার চর্চা দার্শনিকতা চর্চা আলোচনায় আসছে এবং আরো আসবে সেই জায়গায় আসছে। এটা একটা বড় শিফট। সে হতে আজম ভাই কি বলছেন। একই সাথে আমি আজম ভাইকে রিকোয়েস্ট করবো যে আমাদের দেশে লালন এবং ছাড়াও আরো অনেক বড় বড় মহৎ সাধক কবিরা আছেন, গীতিকাররা আছেন, তাদের নিয়েও যদি বাংলা একাডেমি এরকম গান আলোচনা এবং গবেষণার দ্বারা নিশ্চয়ই বাংলা একাডেমিতে হয়, কিন্তু যদি এই ধরনের আলোচনা যদি চালু রাখে তাহলে হয়তো আমাদের জন্য ভালো। কিন্তু আমি দুই তিনটা নকশা দিই। দেখেন এই 2024-এর আগেও বা এখনো অনেকে লালনকে বাউল সম্রাট হিসাবে প্রচার করে এবং একই সাথে আমাদের খুবই কাছের একজন বড় ভাই যিনি পিএইচডি করছেন গান নিয়ে, উনি এক আলাপে বা প্রকাশ ইন্টারভিউ বলতেছিল যে শাহালির মাজারে থাকে শঙ্কর বাউলরা মানে মিশ্র অত ভেজাল, হ্যাঁ এরকম শঙ্কর বাউলরা, আর কুষ্টিয়ায় রিয়েল বাউলরা থাকে। উনি কিন্তু পিএইচডি বেশি দিন আগে হয় না, বইটা গত বছর 2 বছর আগে বেরিয়েছে, কিন্তু উনি লালন যে বাউল না এই একদম সামান্যতম বেসিক প্রেমেজও কিন্তু মানে থেকে বেরিয়ে যেতে পারে না। তাহলে এই যে লালন যে ফকির, যেটা লালন ফকিররা নিজেরা বলে যে বাউল না, এই যে সামান্য জ্ঞান এইটাও কিন্তু আমাদের এখনো হয় নাই। উনি একটা ইউনিভার্সিটিতে পড়ায় এবং তার বই কিন্তু পিএইচডি থিসিস আকারে গত 2 বছর আগে বেরিয়েছে এবং এই বই নিয়ে আমাদের আজম ভাই সম্বন্ধে আলোচনা করছে। তো এটা কিন্তু আমি বলি যে এক ধরনের ইন্টালেকচুয়ালি যে আমরা যাদেরকে শুনতে চাই তাদের মতো না শুনে আমাদের মতো তাদেরকে শোনা বা এই যে ডমিনেন্ট ডিসকোর্স দ্বারা ক্যাম্পেইন দ্বারা প্রভাবিত শোনা, এই লিমিটেশন কিন্তু ইন্টালেকচুয়ালি এখন আমাদের আছে। যে কারণে আমি বলছি যে লালন কে বাউল বলার যে এখন যেটা করতেছে আপনার মৌলবীরা, হ্যাঁ বাউল বলে বাউল তত্ত্ব বলে বা আহমদ শরীফের নামে বা আরো অনেকের নামে আব্দুল করিমের নামে যে ক্যাম্পেইনটা চালাচ্ছে, এই রিয়েলিটি বা এই ব্যাপারগুলি কিন্তু এই ফুয়েলগুলি কিন্তু আমরাই হুজুরদের কাছে দিছি। এটা এরকম না যে ফকিররা হুজুরদেরকে দিচ্ছে। আচ্ছা, আমি বেশি শুভেচ্ছা বক্তব্য দিচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করতেছি, যেহেতু বড় আলোচনা করার সুযোগ অনেক পয়েন্ট আছে, কিন্তু আমি ছোট একটা জাস্ট স্যাম্পল উদাহরণ দিচ্ছি। দেখেন
বাংলা মিডিয়ার কথা আপনারা জানেন, আমি কেন এটা জাস্ট উদাহরণ মানে আলোচনার জন্য দিচ্ছি। এইখানে দেখেন লেখা বাংলা সাধনার প্রধান গুরু, বাউল সাধনার প্রধান গুরু। দেখেন এখন পর্যন্ত আমি আজকে এটা কিন্তু প্রিন্ট করে নিয়ে আসছি। হ্যাঁ, তারপরে লালনের দেখেন জন্ম বলতেছে ঝিনাইদহ, এটা একদম মিথ্যাচার। লালনের জন্ম কেউ জানে না কোথায়। লালন ফকিরদের যারা চর্চা করে, আমি 20 বছর ধরে তাদের সাথে সঙ্গ করি, কুষ্টিয়া যাই, মিশি, কিন্তু এইরকম একটা মিথ্যাচার ধরেন গবেষণার আকারে কিন্তু আমাদের এখানে এস্টাবলিশ, ঠিক আছে। তো আপনি যদি দেখেন প্রচুর জিনিস যেটা লালনের চিন্তা না, লালনের ট্রেডিশন না, লালনের ভাব না, ফকিররা যেগুলো বলে না, সেগুলা লালনের নামে চালাই দিচ্ছে। এই ইয়ার লেখার মধ্যে আছে দেখেন লালনের বাপ মার নাম। আপনারা যদি এখনো যান, আচ্ছা আপনারা যদি আমি তাদের বাপ এখানে ভুল বাপ মার নাম লেখা আছে, এবং কায়স্থ বলে যে ক্যাম্পেইনটা, যে আপনারা যারা মনের মানুষ ছবিতে যেটা আপনারা যে গল্পটা পান গৌতম ঘোষের, এইটার যে ব্যাকগ্রাউন্ড বসন্ত কুমার পালের যে লেখা সব এই যে ক্যাম্পেইনটা এইটাই এখানে আছে। আমাদের ডক্টর আনোয়ার করিম, যিনি লালন নিয়ে প্রচুর বই লিখছেন এবং গবেষণা করছেন বলে সবাই পরিচিত, ওনার লেখা কিন্তু এই প্রবন্ধ বাংলা পিডিআর যে লেখাটা আমি উদ্ধৃতি করতেছি এটা কিন্তু ওনার লেখা। তার মানে কুষ্টিয়ায় যারা সবচেয়ে বেশি লালন ব্যবসায়ী বা যারা লালন গবেষক করে পরিচিত, তারা ফকিরদের বিষয়ে এই সবচেয়ে বেশি ভুল তথ্য কিন্তু এরা দিচ্ছে। তাহলে এরা কারা? এরা কিন্তু সাধু না, এরা ফকিরদের বিষয়ে গবেষণা করে বিখ্যাত হয়েছেন, পিএইচডি করছেন, কিন্তু ওরাই ফকিরদের ব্যাপারে বেসিক যে তথ্যগুলো আছে, ভুল তথ্যগুলো দিচ্ছে, যেগুলো নিয়ে ধরেন আমাদের এখানে যে ক্যাম্পেইনগুলি চলতেছে, হুজুর রাজি ক্যাম্পেইনগুলি এখন করতেছে লালনের বিরুদ্ধে, এটার প্রধান যোগানদাতা। আচ্ছা আপনারা যদি সরজমিনে যান কুষ্টিয়ায়, আপনারা দেখবেন যে লালনের যে আখড়া, এটা কিন্তু মাজার না, মাজার একদম সম্পূর্ণ আলাদা ধারণা। লালনের যে ধাম, যেখানে তার কবরটা, এটা হচ্ছে আখড়া। দেখ এই শব্দগুলো সম্পর্কে আমরা সচেতন না, আমরা সবকিছুতে মাজার বা এই যে ভিন্ন ভিন্ন আইডিয়া, প্রত্যেকটা যে আলাদা স্কুল, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখি না। তো এই যে আখড়া, লালনের আখড়া যদি যান দেখবেন লালনের কবরের পাশে আরেকটা কবর আছে, সেটা হচ্ছে মতিজান ফকিরানির কবর, যেটা আমরা লালনের পালিত মা বলে জানি। এবং লালনের পালিত বাবাকে মানে পালক বাবা, যে যারা ওনাকে কি বলে কালীগঙ্গা থেকে তুলে নিয়ে আসে বসন্ত রোগে পড়ে, সেটা হচ্ছে মাওলানা মলম শাহ। এই তথ্যগুলো কিন্তু আমি বানাই বলতেছি না, ওইখানে আপনার কবরের পাশে লেখা আছে। এবং আপনি দেখবেন গেলেই মলম শাহের কবরের সামনে লেখা আছে মাওলানা মলম শাহ, ভিতরে মতিজান ফকিরানি। হ্যাঁ, কিন্তু তারপরও দেখেন এই বাংলা মিডিয়াতে এই মানে উল্টা লেখা আছে, মানে ভুল লেখা আছে। এবং আপনার গৌতম ঘোষের ছবির একটু আলোচনা করতে আজম ভাই, যদি দেখেন আপনি যে গৌতম ঘোষের ছবিতে, যেটা আমাদের কেন এটা আলোচনা জরুরি, এই গৌতম ঘোষের ছবি দেখা বহু লোক লালন বিদ্বেষী হয়েছে। এই গৌতম ঘোষের ছবি প্রডিউসার কিন্তু বাংলাদেশের বিখ্যাত প্রডিউসার, এবং চ্যানেল আই নামক যে আমাদের এখানে বিখ্যাত টেলিভিশন আছে, তারা কিন্তু এটা সবচেয়ে বড় ক্যাম্পেইনার ছিল এবং সম্ভবত প্রোডাকশনের পার্টও ছিল। তো সেখানে দেখেন যে লালন একটা কায়স্থ করে জন্মাইছে, তারপরে সে মুসলমান ঘরে বড় হয়েছে, এইরকম কাহিনী তো বানোয়ার কাহিনী বানাইছে। একই সাথে লালনের এই যেটা আমি বললাম, তার আখড়া বাড়িতে কবরের মধ্যে নাম লেখা আছে, সেই নাম সব মুছে দিছে। মায়ের নাম একরকম, বাপের নাম একরকম, এগুলো কিছুই নাই। আচ্ছা, বরঞ্চ দেখাইছে যে লালন যেই আপনার মনে হয় যে এমন এক সাধক যে তার ভক্তরা সব কামুক, আর লালন হচ্ছে তাদের কাম নিবারণের, আমরা যেটা বলি যে কি নারী সাপ্লাই। এই যে তার ছবির ফ্রেমিং, যে এই সাধকরা সব হচ্ছে কামুক এবং এই কামের যোগানদাতা হচ্ছে তার গুরু লালন। এই জঘন্য ফ্রেমিং যেটা লালন এবং ফকিরদের বিরুদ্ধে করা হয়েছে, এবং এই গবেষণার মধ্যে কিন্তু এই আনোয়ার কর্মী যুক্ত ছিল, যে আমি যার কথা উদাহরণ দিলাম বাংলা পিডিয়া। এই গবেষণার মূল গবেষক কিন্তু এই আনোয়ারুল
পড়ি। তাহলে দেখেন লালনকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বা ফকিরদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু এই গবেষক নামের এই শয়তানগুলো, যারা প্রথমত ঠিক তথ্যগুলি দেয় নাই এবং একদম চোখের সামনে যেগুলা সেইগুলো আড়াল করছে, ঠিক করে দেখে নাই, এবং সেগুলা নিয়ে আজকে আমাদের মাওলানা সাহেবরা ক্যাম্পেইন করতেছে যে লালন ফকির মানে এটা, বাউল মানে এটা, যত খারাপ খারাপ কথা বলা যায়। সুতরাং আমাদের এই মুহূর্তে এই ধরনের আয়োজন, যেটা বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে, যদিও আজকে ওই আলোচনা আমরা করি নাই, এই আলোচনার জায়গা না, এটা একটা বুদ্ধিবৃত্তিক তাত্ত্বিক আলোচনা করা হয়ে গেছে। লালন নিয়ে আরো পরিষ্কার ভাবে আমাদের আরো বেশি আলোচনা করা জরুরি। আমি মনে করি না লালন নিয়ে যথেষ্ট আলোচনা আমাদের সমাজে হয়েছে, বা আমাদের একদম প্রপার গবেষণা যেটা মানে, এবং সেই গবেষণা মানুষের মধ্যে পরিষ্কারভাবে বেসিক, মানে গবেষণাটা অনেক দূরের ব্যাপার, মানে আরো ডিপ ইন ডেপথ আলোচনা বা ঢোকার ব্যাপার, কিন্তু বেসিক যেসব তথ্য, একদম প্রাইমারি ইনফরমেশন, এইগুলা সম্পর্কে আমাদের এখানে পরিষ্কার আমরা করতে পারি না, মানে মেইন স্ট্রিম করতে পারি না। তো এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। তো আমি ধন্যবাদ জ্ঞাপন দিতে এসে অনেক কথা বলে ফেললাম, সবাই মাফ করবেন। নিশ্চয়ই ফরাদ ভাইয়ের যে কি বলা যায় পরের যে পর্ব গান এবং আলাপ, এটা আমরা উপভোগ করব, কারণ এটা আমি প্রায় 25 বছর আগে ঢাকা ইউনিভার্সিটিতে তখনকার ছাত্র ইউনিয়নের যে সাধারণ সম্পাদক, এখন রাজশাহী ইউনিভার্সিটির মাস্টার, ওনাদের একটা আয়োজনে ফরাদ ভাইয়ের ওই প্রেজেন্টেশন দেখছিলাম। তখন প্রথম আমি লালনের প্র্যাকটিস করি যে গান আলাপ গান আলাপ। তো অনেকদিন পরে সম্ভবত ফরাদ ভাই আবার একই ধরনের পাবলিকলি আরো অন্য জায়গা থেকে হয়তো আলাপ করবে। তো আমরা সবাই সেই অবস্থায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে শেষ হলো উদ্বোধনী পর্ব।